রক্ষীকোষ স্থিতি বা ফুলে উঠবে। রক্ষীকোষ যখন সতেজ হলো তখন কি হবে? পত্ররন্ধ্র খুলে যাবে। পারবা না? আচ্ছা, তাহলে এটাই হলো পত্ররন্ধ্র খুলে গেল। কত সহজ জিনিস, বিষয়টা অনেক মজার কিন্তু। এরপরে দেখো, ঠিক সেম কথা আমি আবার বলবো। সুগার থেকে স্টার্চ হলো, আবার যখন সুগারটা স্টার্চে পরিণত হবে তখন কি হবে? দ্রবণীয় চিনিটা হয়ে যাচ্ছে অদ্রবণীয়তে। অদ্রবণীয় হয় কি হবে? তখন পানিটা বের হয়ে যাবে। পানি যখন বের হয়ে যাবে তখন রক্ষীকোষটা চুপসে যাবে, তাই তো? চুপসে যাবে মানে কি? সেক্ষেত্রে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। পারবো না? আচ্ছা, এরপরে দেখো, আমরা কার কার পড়লাম? ভন মহল। এটা হলো এফ লয়েডের মতবাদ। স্টার্চ সুগার মতবাদটা কার? এটা লাগবে, এই মতবাদটা দিয়ে থাকেন। আচ্ছা, এই স্টার্চ সুগার দিয়ে আরেকটা জিনিস ব্যাখ্যা করা যায়। কখন হবে এই স্টার্চটা, কখন সুগার হয়? স্টার্চ সুগার হওয়া মানে কি জানো? পিএইচটা 7, পিএইচটা ছিল 5, এই স্টার্চের পিএইচ 5 থেকে যখন পিএইচটা হবে 7, বুঝছো? এটাই বলা আছে যে পিএইচটা অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড যখন তোমার বের হয়ে যাচ্ছে, বুঝছো, তখন আবার নিউট্রাল হয়ে যাবে। পিএইচটা নিউট্রাল হয়ে যাচ্ছে। পিএইচ নিউট্রাল হওয়ার কারণেই তোমার স্টার্চটা সুগারে পরিণত হয়, বুঝছো? পিএইচ নিউট্রাল হওয়ার কারণে স্টার্চটা সুগারে পরিণত হওয়ার কারণে আবার সেম ঘটনাই ঘটবে। তখন কি করবে? পানি এন্ট্রি, তাই তো? পানি ভেতরে প্রবেশ করবে। ভেতরে প্রবেশ করলে কি হবে? অন্তঃবিস্রবণ বলবো। অন্তঃবিস্রবণ হলে কি হবে? সব সেম জিনিস, তাই তো? পারবো না? ঠিক সেম ভাবে আমি যদি বলি পিএইচ 7 থেকে 5, তখন কি হচ্ছে? পিএইচ যখন 5 হয়ে যাবে তার মানে কি? ভেতরে কার্বন ডাইঅক্সাইডটা প্রবেশ করলো। কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করলে তখন কি হবে? এই সুগারটা অদ্রবণীয় স্টার্চে পরিণত হবে। কি হবে? অদ্রবণীয় স্টার্চে পরিণত হবে। তখন কি হবে? পানিটা বের হয়ে যাবে। বের হয়ে গেলে রক্ষীকোষ কি হবে? চুপসে যাবে। চুপসে গেলে কি হবে? বন্ধ হয়ে যাবে, তাই তো? পারবো? এই মতবাদটা কে দেন? শায়েরি। তাহলে 3টা মতবাদ আমরা পাইলাম। কি কি মতবাদ পাইলাম? এফ লয়েড, আর এদিকে শায়েরি, আর এইচ ভন মহল। তাহলে মেন ভিত্তিটা কে তৈরি করে দিছে বলো তো? সব জায়গায় মহল, তাই তো? মোড়ল, আমাদের মোড়লই সব ভিত্তি তৈরি করে দিচ্ছে। দেখো, এখানে যেখানেই যায় না কেন রক্ষীকোষের স্ফীতি আশাই লাগবে, তাই তো? আলটিমেটলি এরপরে আমরা শায়েরির কথা বললাম। ইনি কি নিয়ে কাজ করেন একটু মাথায় রাখবা। পিএইচ, 2টা পিএইচ এর কথা বলা আছে, 7 আর 5। দেখলে তো বুঝতে পারবা 7 হলো নিউট্রাল, মানে অবশ্যই পানিটা ভেতরে প্রবেশ করবে। আচ্ছা, আর সর্বশেষ আরেকজন আমি মনে রাখতাম এসকে ইমামুরা দিয়ে। এই এসকে ইমামুরা বলার কারণ কি? এখানে কেটা ভূমিকা রাখে, বুঝছো? কেটা মনে রাখার জন্য এসকে ইমামুরা লিখতাম। উনি কি করে? উনি বলেন পটাশিয়াম আয়ন ভেতরে প্রবেশ। এই যে রক্ষীকোষের স্ফীতির জন্য দায়ী করেন কে? পটাশিয়াম আয়নটা ভেতরে প্রবেশ। সব কাহিনী সেম, বুঝছো? সব মূল কাহিনী সেম। তাহলে একবারে যদি আমরা লিখে ফেলি, কি কি লিখতে পারি? পটাশিয়াম আয়ন যদি, আচ্ছা একটা জিনিস দেখো তো, পটাশিয়াম আয়ন যদি ভেতরে প্রবেশ করে, সাপোজ এটা হলো ভিতরে, পটাশিয়ামটা আসলো, তাহলে কি হবে? বের হয়ে যাবে না? এটা তো লিখতে পারবো। তার মানে পটাশিয়ামের এন্ট্রি আর এইচ প্লাসটা এক্সিট করবে, তাই তো? লিখতে পারবো না? তাহলে এগুলো কিন্তু সবই আছে, এগুলো আমার কথা না, বইয়ের কথা, বুঝছো? আচ্ছা, তাহলে একবারে আমরা একটু লিখে ফেলি কি কি দিতে পারি পত্ররন্ধ্র খোলার জন্য। জাস্ট আমরা খোলাটাই লিখবো।
তাহলে প্রথমে কি লিখব, 1 নম্বরে দাও রক্ষী কোষের স্ফীতি। আচ্ছা, স্ফীতি বানাতে কি লিখতেছি, বাংলা আর ভালোই লাগে না। আচ্ছা দেখো, প্রথমেই রক্ষী কোষের স্ফীতি, এরপরে আমরা কি পাইলাম, স্টার্চ সুগার মতবাদ। কি হবে, স্টার্চ থেকে সুগার, তাই তো, সুগার পাইলাম। এরপরে কি পাইলাম, পিএইচ। পিএইচটা কত থেকে কত ছিল, 5 থেকে, এরপরে আমরা কি পাইলাম, এসকে মেমোরা, তাই তো। এর সাথে আর একটা কি বলছিলাম, পটাশিয়াম আয়ন প্রবেশ মানে কি, H+ আয়ন বের হয়ে যাবে, তাই তো। মোটামুটি এইগুলোই। সাথে যদি আরো একটু অ্যাড করতে চাও, অন্তঃবিস্রবণ, তাই তো। স্ফীতির সাথে যায় কোনটা, অন্তঃবিস্রবণ না। এগুলোই। পিএইচ এর সাথে কোনটা অ্যাড করা যায়, ঠিক সেম ভাবে আমি বলছিলাম পিএইচটা কেন 5 থেকে 7 হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাচ্ছে না, তাহলে এটাও তো একটা প্রভাবক, তাই না। কি বলতে পারি তাইলে, এক্সট্রা নিচেই লেখো, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কম, তাই তো। এবং সবগুলোই তোমার বইয়ের লাইন, হয়তো ওইভাবে সাজানো নাই, বুঝছো। একবারে যদি পড়ি এটাই, এখান থেকেই তুমি লিখে রাখতে পারো পাশে কে মতবাদ দেয়, তাহলে একসাথে পড়া হয়ে গেল, তাই তো। 4টা জিনিস মোটামুটি, এখানের পড়াশোনা এইটুকুই, আশা করি আর অসুবিধা হবে না। এরপরে দেখো, ও আসল জিনিস তো বললাম না, বস্ট্রে বাদ দিলাম। আরেকটা জিনিস আছে, লাইট। কোন লাইট, ব্লু লাইট। এরপরে প্রশোধনের ক্ষেত্রে এটা কিন্তু ব্লু লাইট, বুঝছো। 2 জায়গায় পাবো, পত্রন্ত্র খোলার সাথে যেমন ভূমিকা আছে, ঠিক সেম ভাবে প্রশোধনেও ভূমিকা আছে। আচ্ছা, তাই যদি হয় তাইলে এক্সট্রা জিনিস একটু লিখে রাখবা, সালোক সংশ্লেষণ কোন লাইট। সালোক সংশ্লেষণ কোন লাইট, সেক্ষেত্রে আমরা বলবো লাল। মোটামুটি এইগুলোই পড়া, এখানে আর পড়াশোনা নাই। তাহলে পারবা এটা, এটা কি আর ভালো লাগবে। আচ্ছা, এরপরে কি লাগে দেখো, এই যে এরকম টুকটাক জিনিস, কিছু কিছু জিনিস আসলে বোঝানো নাই, বুঝছো। যেমন মেসিবল কোষে পানির অভাব হলে অ্যাবসিসিস তৈরি হয়, এটা আছে অনেক সময়, বুঝছো। এই টাইপের জিনিস প্রভাবকটা আমাদের বোঝানোর আছে। প্রভাবকের মধ্যে মাথা রাখবো বাহ্যিক প্রভাবক কারা, দেখলেই বুঝতে পারবো। বাইরে যারা যারা আছে দেখো, এখানে দেখো মূল বিটপ অনুপাত, এটা কি ভেতরের জিনিস না, তাহলে অবশ্যই অভ্যন্তরীণ প্রভাবক। এবার আয়তন, পাতার আয়তন, এটা পাতার বিষয়, উদ্ভিদের নিজের বিষয়, তাহলে এগুলো কি হবে, অভ্যন্তরীণ। পাতার গঠন দেখলে বুঝতে পারবো। আপেক্ষিক আর্দ্রতা বাইরের বিষয়, তো এখানে লাগবে প্রভাবকের সাথে ইনভার্স সম্পর্ক কাদের, ইনভার্স সম্পর্ক 2টা জিনিস, একটা হলো বড় বিষয়, আর একটা চাপ, আবহাওয়া মণ্ডলের চাপ। দুইটা জিনিস, ইনভার্স সম্পর্ক, মানে এরা যদি বাড়ে তাইলে তুমি একটা জিনিস খেয়াল করো, আপেক্ষিক আর্দ্রতা বলতে আমরা কি বোঝাই, জলীয় বাষ্পের পরিমাণ, মানে কি সহজ কথায় কি পরিমাণ আর্দ্র নাকি ভেজা, তাই তো। আপেক্ষিক আর্দ্রতা যদি বেশি থাকে তাহলে এটা কেমন লাগে আমাদের, স্যাঁতস্যাঁতে একটা ভাব আসে, তাই তো। আমরা জানি আপেক্ষিক আর্দ্রতার ম্যাথ করছে না, মোটামুটি ভালো স্বস্তিকর অনুভূত হয় কখন,
50 থেকে 60% মধ্যে যদি থাকে তাহলে এটা স্বস্তিকর, তাই তো? এর বেশি তো আপেক্ষিক আর্দ্রতা, বাইরে যদি জলীয় বাষ্প বা পানি বেশি থাকে তার মানে কি বুঝতেই পারছো আবহাওয়াটা কেমন, এমনি ঠান্ডা, তাহলে কি প্রশোধন বেশি হবে? হবে না, কিন্তু এটা মাথায় রাখতে হবে। আরেকটা হলো আবহাওয়া মণ্ডলের চাপও সেমভাবেই, চাপ যত বেশি থাকবে অণুগুলো চাপা পড়ে যাবে, বাইরে যাইতে পারবে না, এই কারণে কি হবে, প্রশোধনটা কম হবে। এই দুইটা জিনিস ইনভার্স সম্পর্ক, আর বাকি সবগুলো সমানুপাতিক। এই যে উইল্টিং বলছিলাম, এখান থেকে আর কিছু নাই। এই যে যদি মন টন খারাপ থাকে মনে করো যে এগুলো পড়বা, অনেক ভালো, এগুলো কাজে লাগবে পরবর্তীতে, উপকারিতা, গুরুত্বপূর্ণ দিক টিক এগুলো পড়বা, আসলে কোনো কাজে লাগবে না, বুঝছো? হ্যাঁ, সৃজনশীলের মতো পড়বা। প্রশোধন, বাষ্পীভবন, দুইটা জিনিস বুঝতে হবে। এটা একটা শারীরবৃত্ত প্রক্রিয়া এবং স্বাভাবিক প্রক্রিয়া উদ্ভিদের ঘটে। বাষ্পীভবনটা আসলে দৈব প্রক্রিয়ার মতো। কেমন? অতিরিক্ত যদি তোমার মনে করো যে সানলাইট পড়ে বা অতিরিক্ত যদি গরম পড়ে, সেক্ষেত্রে কি হয়, কোন একটা জায়গা থেকে পানিটা বের হয়ে যাবে, এটা আসলে উদ্ভিদের সাথে রিলেটেড না। তো প্রশোধন হইলে আমরা কি দেব, কিভাবে বুঝবো প্রশোধন হয়েছে? উদ্ভিদের পাতায় কি হালকা ভেজা থাকে, ভেজা। আর এই বাষ্পীভবন যদি হয় তাহলে ওই জায়গাটা কেমন হবে, শুষ্ক থাকবে, শুকনা থাকবে, বুঝছো? এটাই প্রশোধন। যদি আমাদের উদ্ভিদ শারীরতাত্ত্বিক হয় তার মানে প্রোটোপ্লাজমটম, উদ্ভিদের যে অঙ্গগুলো আছে সবগুলো রিলেটেড থাকবে। বাষ্পীভবন যদি শারীরতাত্ত্বিক না হয় তাহলে কি এদের সাথে কোনো রিলেশন থাকবে না। কয়েকটা সংজ্ঞা, অভিস্রবণ, অসমোসিস কি বোঝায় আগে আমরা পড়ে আসছি। একই দ্রাবক বিশিষ্ট দুইটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধভেদ্য বা বৈষম্যভেদ্য পর্দা দ্বারা পৃথক থাকলে যে ভৌত প্রক্রিয়ায় অমুক থেকে অমুক হয় তাকে আমরা বলি অভিস্রবণ। ওই সেম জিনিসটাই কি ব্যাপন, তাই তো? আচ্ছা, অভিস্রবণিক চাপ কাকে বলে? এক কথায় অভিস্রবণের জন্য যে চাপ, ইম্পর্টেন্ট না একদমই। আমরা পড়বো দুইটা জিনিস যেটা আমরা একটু আগেও দেখে আসলাম, খুব মজার জিনিস কিন্তু। একটা হলো প্লাজমোলাইসিস আর একটা টারজিডিটি। প্লাজমোলাইসিস, লাইসিস মানে কি ভাঙা ভাঙি বুঝি না আমরা, বা এখানে বোঝাচ্ছে হলো সংকোচন। প্লাজমোলাইসিস, এখানে লাইসিস মানে পানিটা ভেঙে যাচ্ছে, বাইরে বের হয়ে যাচ্ছে, যার কারণে প্লাজমা বা প্রোটোপ্লাজম কি হচ্ছে, সংকোচন। তার মানে বুঝতেই পারছো কখন সংকোচন হবে, যখন বহি, একটু আগেই পড়ে আসলাম, বহি অভিস্রবণ ঘটলো, পানিটা বের হয়ে গেল, রক্ষীকোষ তখন কি চুপসে যাবে, শুষ্ক হয়ে যাবে, তাই তো? এটাই হলো আমাদের সংকোচন। টারজিডিটি, টার্গার প্রেশার মানে রস, টারজিডিটি মানে কি রস স্ফীতি। তো স্ফীতি কথাটা আছে, স্ফীতি কথাটা দ্বারা আমরা কি বুঝবো, এখানে কি ঘটবে, উল্টা অন্ত অভিস্রবণ ঘটবে। সব জায়গায় সেম কাহিনী, সেম জিনিস দিয়ে ব্যাখ্যা করতে পারবা। অন্ত অভিস্রবণ ঘটবে, পানিটা ভেতরে প্রবেশ করলো, যার কারণে রক্ষীকোষটা কেমন হবে, আচ্ছা সতেজ হবে। এরপরে দেখো ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস অনেক সহজ। ফটোসিনথেসিস কি কি আছে, একটা আছে ফটো, আলো, আলোর উপস্থিতিতে সিনথেসিস করবো, তাই তো? কোনো কিছু তৈরি করবো, এটাকে বলবো ফটোসিনথেসিস। তো মাথায় রাখবা কে সর্বপ্রথম ব্যবহার করেন, আলো। অতিরিক্ত যদি সূর্যের আলো পড়ে তো ওই জায়গাটা কি হয়, বার্ন হয়। কি হয়, অতিরিক্ত সূর্যের আলো পড়লে ওই জায়গাটা বার্ন হয়। বিশেষ করে যারা কক্সবাজার ঘুরতে যায় ওদের দেখবা প্রচন্ড কালো লাগে 1-2 দিন, কারণ ওখানে প্রচন্ড সূর্য তাপ থাকে, বুঝছো? তাহলে এই যে আলোর উপস্থিতিতে বার্ন, এটাকে বলবো ফটোসিনথেসিস। বার্ন দিয়ে মনে রাখবা কি, বার্নেস, এই যে বার্নেস। আচ্ছা, ফটোসিনথেসিস বলতে কি বোঝায় আমরা সহজে যদি বলি, এখানে কিন্তু মোলের হিসাবটা লাগে, মোল বা অণুর হিসাব। 6 আর 12 মাথায় রাখতে হবে। 6 অণু কার্বন ডাইঅক্সাইড নিব, 12 অণু নিব পানি। ফটোসিনথেসিস প্রক্রিয়ার জন্য কি কি অত্যাবশ্যকীয়, সানলাইট, তাই তো? সূর্যের আলো বা সানলাইট লাগবে। আর কি লাগবে, ক্লোরোফিল। না থাকলে কি ঘটবে, তাই তো? ক্লোরোফিল লাগবে। কি কি তৈরি হবে, সব 6 করে, তাই তো? কি কি পাবো, 6 অণু অক্সিজেন পাইলাম, 6 অণু পানি পাবো, আর কি পাবো, 6টা এটিপি, তাই তো? কি কি পাবো তাইলে, গ্লুকোজটাই লিখে নি, গ্লুকোজ তো মাস্ট, C6H12O6, গ্লুকোজ তো মাস্ট, এটা তো লাগবেই। তাহলে মেইন আমাদের উদ্দেশ্যটা কি, গ্লুকোজ, বুঝছো? কত সহজ জিনিস দেখো, উদ্ভিদ কিছুই করতেছে না কিন্তু
গ্রহণ করতেছে, ও ওর মতো বাঁচতেছে, আমরাও আমাদের মতো বাঁচতেছি। ওদেরকে মারামারি লাগাইছে যে এই অক্সিজেনটা কোথা থেকে আসে বের করা লাগবে, এই কার্বন ডাইঅক্সাইড দেয় নাকি পানি দেয়। বুঝছো, মানুষের মধ্যে যে কত জটিল মানুষ, এটা নিয়ে আমাদের আবার মতবাদ পড়া লাগবে যে কে দিছে এই অক্সিজেনটা, কে বের করলো, এটা নিয়ে মারামারি। বুঝছো, মুরগির ডিম পারতে অসুবিধা নেই, কিন্তু ডিমের দাম বেড়ে যাচ্ছে। বুঝছো, এই হলো কাহিনী। আচ্ছা দেখো, এখানে মোটামুটি এইগুলোই আছে। আর কি পড়বো, খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা, সালোক সংশ্লেষণ কাদের হয় কাদের হয় না, খুব ইম্পর্টেন্ট এবং বেসিক, কিন্তু এটা এটা আসলে মুখস্থ করার বিষয় না। সালোক সংশ্লেষণ কাদের হয়, এক কথায় যদি বলি কাদের হয়, ক্লোরোফিল আছে, তাই তো, ক্লোরোফিল, ক্লোরোপ্লাস্ট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ক্লোরোপ্লাস্ট কাদের থাকবে, সবুজ উদ্ভিদ। তাও নিলাম। কারা কারা খাদ্য তৈরি করে বলো তো, এবার বলো, তোমার বই অনুযায়ী বলো, কারা কারা খাদ্য তৈরি করতে পারে। প্রথমে যদি আমি আসি, তোমার বইতে প্রথমে আলোচনা আছে ভাইরাস দিয়ে শুরু, তারপর কি ব্যাকটেরিয়া, এরা তো বাদই, তাই তো। এরপরে কি আছে, শৈবাল। এরপরে কি আছে, ছত্রাক। এরপরে লাইকেন, যদিও এই দুইজন মিলে সহাবস্থান বলে, তাই তো, লাইকেন। এরপরে ব্রায়োফাইটা। এরপরে টেরিডোফাইটা। এরপরে আচ্ছা, এই যে জিমনো, জিম করবে মানুষ, জিম করে কি, জামা কাপড় পরে জিম করে, হালকা জিনিস পরে জিম করে, তাই তো। আচ্ছা, আর এনজিও। আচ্ছা, এর মধ্যে মোটামুটি এটা সবাই কি খাদ্য তৈরি করতে পারে। বাদ যাবে কে, এই যে বস বাদ, ছত্রাক বাদ, এ ধরাছোঁয়ার বাইরে। তাহলে এরপরে দেখো লাইকেনটা কেন ধরলাম, তাইলে কারণ লাইকেনে এই খাদ্য তৈরির দায়িত্বটা পালন করে শৈবাল। বুঝছো, লাইকেনে খাদ্য তৈরির দায়িত্ব কে পালন করে, শৈবাল। এরা সবাই মোটামুটি নিজের খাদ্য তৈরি করতে পারে। এর মধ্যে আমি আবার দুই ভাগে ভাগ করে দিব, এই যে কেটে ভাগ করে দিলাম। এরা কি, এরা থ্যালয়েড। কি বললাম, থ্যালয়েড কেন বললাম, এদের আলাদা করে আমরা মূল, কাণ্ড, পাতায় ভাগ করতে পারবো না। এদের আলাদা করে মূল, কাণ্ড, পাতায় ভাগ করা যাবে না। তাহলে এদেরকে কি বলছে, থ্যালয়েড বললাম। তুমি যদি আলাদা করে মূল, কাণ্ড, পাতায় ভাগ না করতে পারো, তাহলে কোথায় বলবা, এদের কোথায় থাকে, আসলে সারা দেহেই থাকে, তাই তো। তাহলে এদের ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোফিল কোথায় থাকে, এদের ক্ষেত্রে সারা দেহে থাকে। একটু মাথায় রেখো, সারা দেহে থাকে। আর এদের ক্ষেত্রে এরা তো আবার উন্নত, এদের থেকে আবার আলাদা, এরাই প্রথম থ্যালয়েড নয়, তাই তো। জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, এরা তো আরো উন্নত। এদের ক্ষেত্রে মূল, কাণ্ড, পাতায় আমরা ভাগ করতে পারবো। বোঝা গেল। তাহলে এখানে মোটামুটি এই কথাগুলোই লেখা আছে, কাদের ক্লোরোপ্লাস্ট থাকে আর কাদের ক্লোরোপ্লাস্ট নাই। এর মধ্যে মাথায় রাখবা, সায়ানোব্যাকটেরিয়াতে ক্লোরোপ্লাস্ট থাকে না, সায়ানোব্যাকটেরিয়া। আচ্ছা, ক্লোরোপ্লাস্টের পরিবর্তে অনেকের ফটোসিনথেটিক পিগমেন্ট থাকে, পিগমেন্ট বা রঞ্জক। রঞ্জক কাদের থাকে মাথায় রাখবা, রঞ্জক মানে কি, কালারফুল বলছিলাম না, পিগমেন্ট বা রঞ্জক কি, কালারফুল এজেন্ট। যারা কি কি হইতে পারে, সবুজ বাদে, কিন্তু অবশ্যই সবুজ বাদে হওয়া লাগবে। এটা তুমি দেখলেই, অপশন দেখলেই চিনতে পারবা। দেখো কোথায়, এই যে লোহিত শৈবাল, লাল না, বাদামি শৈবাল, বাদামি, লাল কি বলছিলাম, ফাইকো এরিথ্রিন, তাই না, লোহিত শৈবাল। তাহলে কি এরা সব রঞ্জক না, কালারফুল এজেন্ট। তাহলে এখন যদি বলে কাদের ফটোসিনথেটিক পিগমেন্ট থাকে, এমনিই বলতে পারবা যাদের কালারফুল এজেন্ট আছে, বাদামি শৈবাল, ফিও, ফিও মানে বাদামি, পড়ছি না আমরা, ফিওফাইটা, ফিওপ্লাস্ট, তারপর লোহিত, আচ্ছা রোডোফাইটা, তাই তো, এগুলো আমরা পড়ছি। এরপরে দেখো যেটা আমরা একটু আগে পড়ালাম, সমাঙ্গদেহী বা সারা দেহেই ক্লোরোপ্লাস্ট থাকে। কারা আছে, এই যে রিক্সিয়া মার্সেন্টিয়া, দেখেই অনেকে ভয় পেয়ে যাবে, কারণ এই রিক্সিয়াটা হলো তোমার এই ব্রায়োফাইটারই একটা প্রজাতি, রিক্সিয়া মার্সেন্টিয়া।
মাথায় রাখতে হবে, বুঝছো? রিক্সিয়া নিয়ে হুবহু আলোচনা আছে আমাদের বইতে। এখানে ব্রায়োফাইটা থেকে আসে রিক্সিয়া, আর টেরিডোফাইটা থেকে নামেই মিল আছে টেরিস, তাই তো? দুইটা জিনিস আলোচনা আছে, তাহলে এটা মাথায় রাখবা। হুট করে তোমার যদি টেরিডোফাইটার পরিবর্তে টেরিস দিয়ে দেয়, ভুলটা যেন না হয়। আর ব্রায়োফাইটা থেকে রিক্সিয়া দিতে পারে, মার্সেন্টিয়াও দিতে পারে। না না, থ্যালয়েড বলবো আমরা, শুধু ব্রায়োফাইটাকে বলবো। ব্রায়োফাইটা পর্যন্ত এরা সবাই থ্যালয়েড। টেরিডোফাইটা থেকে প্রথম উন্নত অনেকগুলো বৈশিষ্ট্য, যেমন যদি বলি আমি ভাস্কুলার বান্ডেল কিন্তু এদের আগে ছিল না। আমরা কিন্তু টেরিডোফাইটার মধ্যে ভাস্কুলার বান্ডেল পাইছি কিন্তু, তাই তো? কিন্তু ব্রায়োফাইটার মধ্যে কোনো ভাস্কুলার বান্ডেল ছিল না। আরও অনেক ইনফরমেশন আছে, যেমন এদের বডিটা হয় এন, এদের দেহ এন, এইখান থেকে প্রথম 2N বডি শুরু হয়। এরকম অনেক বৈশিষ্ট্য আছে, এগুলো তোমার লাগবে না যেহেতু তোমার বইতে, তোমার সিলেবাসে নাই মেবি। এবার ক্লোরোপ্লাস্ট, এবার ফটোসিনথেসিসের অঙ্গ, তারপর অঙ্গাণু, এই টাইপের জিনিসগুলো আছে। কোথায় হয় ফটোসিনথেসিস? এক কথায় যদি বলি পাতায়। অঙ্গাণু যদি বলি ক্লোরোপ্লাস্ট, কারণ আমরা জানি ক্লোরোপ্লাস্ট একটা অঙ্গাণু, তাই তো? অঙ্গাণু, ক্লোরোপ্লাস্ট, পারক্সিজম, মাইটোকন্ড্রিয়া, এগুলো কি সব অঙ্গাণু না? তাহলে কোথায় ঘটবে? ক্লোরোপ্লাস্টে। এরপরে বলো স্থান যদি বলি ক্লোরোপ্লাস্টের কোথায় ঘটে? থাইলাকয়েডে ঘটে, আমরা দেখে আসলাম একটু আগেই। তাহলে এই জিনিসটা যেন ভুল না যায়। তাহলে কি কি পাইলাম? অঙ্গ, অঙ্গাণু, আরেকটা স্থান। অঙ্গ বলতে কি বোঝায়? মানবদেহের সর্ববৃহৎ তন্ত্র কি জানো? এপিডার্মিস। অঙ্গাণু ক্লোরোপ্লাস্ট। আর যদি স্থান বলি ক্লোরোপ্লাস্টের কোথায় ঘটে? স্পেসিফিক জায়গা বলো। থাইলাকয়েড। এগুলো তাইলে মোটামুটি পারবো না? তাহলে এখান থেকে ভুল যাওয়ার মতো কি আছে? থ্যালয়েড কারা? একটা জিনিস এক কথায় যদি বলি আমরা, টেরিডোফাইটার আগে মানে ব্রায়োফাইটা পর্যন্ত যারা আছে তারা সবাই থ্যালয়েড। আরেকটা জিনিস, পিগমেন্ট কাদের থাকে? এই যে ক্লোরোপ্লাস্টের পরিবর্তে পিগমেন্ট কাদের থাকে? পিগমেন্ট মানে রঞ্জক, তাই তো? যে কোনো কালার আমি যদি দেখি, যে কোনো কালার দেখলেই মেরে দিতে পারবো, শুধুমাত্র সবুজ বাদে, কিন্তু সবুজটা আগেই চলে গেছে। এরপর দেখো ক্লোরোফিল ভাগটা লাগবে। এখানে যদি আমি পড়াই, ক্লোরোফিল এ আছে, ক্লোরোফিল বি, আরও কালার আছে। কি আছে তোমার? ফিওফাইটিন কেমন হবে? ক্যারোটিন কেমন হবে? তো মাথায় রাখবা, ক্যারোটিন তুমি দুই ভাগে, গাজর দেখলেই এমনি উত্তর করতে পারবো, ক্যারোট আসছে না? এরপরে আরেকটা কথা আসে, বিটা ক্যারোটিন। 5 চ্যাপ্টার কি ছিল তোমাদের কেমিস্ট্রি? ফার্স্ট পার্টের 5 ছিল না? ফুলটাই ছিল। এটা তো থাকার কথা। তাইলে বিটা ক্যারোটিন থেকে ভিটামিন এ তৈরি হয় না? বিটা ক্যারোটিন বা ভিটামিন এ ছিল মেবি, এখান থেকে যদি আসে না কেমিস্ট্রিতে ওইভাবে, এগুলো মেডিকেলের জন্য লাগে। ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন। ক্যারোটিন কেমন হবে? কমলা। এটা দেখলেই বুঝতে পারো, আর যদি না মনে থাকে ক দিয়ে মাথায় রাখবা। আচ্ছা, ক্লোরোফিল এ তরঙ্গ দৈর্ঘ্যটা খুবই ইম্পর্টেন্ট, এ বেশি হবে। ক্লোরোফিল এটা কত বেশি? মনে রাখবা যে 700 ন্যানোমিটার। আর বি কত? বি 20 কম, 680 ন্যানোমিটার। এই জিনিসটা একটু মাথায় রাখবা, এগুলো ইম্পর্টেন্ট। ক্লোরোফিলে কত পার্সেন্ট থাকে? 75, এটা আমরা আগেও পড়ে আসছি, তাই তো? ক্লোরোফিল এ থাকে 75%। তাহলে বি থাকবে কত? কোনটা মেইন সক্রিয় অণুকে? ক্লোরোফিল এ। তো এগুলো সবগুলোই করছেন, ইম্পর্টেন্ট করছেন। এটা কি সক্রিয় অণু বা মেইন পিগমেন্ট এক কথায়। তাহলে বি কে আমরা কি বলবো? অ্যান্টেনা পিগমেন্ট বলবো। কি বলবো? অ্যান্টেনা পিগমেন্ট। আর কি কি আসতে পারে এখান থেকে? সর্বোচ্চ তোমার সক্রিয় অণু, এগুলো বললাম না। এখানে দেখো এই যে কালারটা আসতে পারে। ক্লোরোফিল এটা হলো হলদে সবুজ, আর বিটা হলো নীলাভ সবুজ, দুইটাই সবুজ। ক্লোরো মানে কি? সবুজ, এটা তো হবেই, তাই তো? তাহলে এটা কেমন সবুজ? এটা হলো এই একবারে পড়ে ফেলবা, বুঝছো? বইয়ের মতো ছড়ানো ছেটানো আছে, একবারে কিন্তু অনেকগুলো হয়ে যাচ্ছে। হলদে সবুজ। আর বিটা কেমন হবে? আচ্ছা, ক্লোরোফিল এখান থেকে যে জিনিসটা আসছে,
কি লিখলাম, কোশ্চেন আর্টসে কোনটি ক্লোরোফিল এর সংকেত। তো ক্লোরোফিল এর মধ্যে তুমি মেনলি মাথায় রাখবা কি কি থাকে, CHO, এটা আমরা আগেই দেখলাম। তারপর মনে রাখবো N আর Mg, ম্যাগনেসিয়াম কিন্তু থাকবে, আমরা বলে দিয়েছিলাম ক্লোরোফিল গঠনের জন্য দায়ীকে ম্যাগনেসিয়াম, এটা কিন্তু প্রথমেই বলছিলাম যে পরে বলবো, এই যে পরে বলার কারণ এটাই, ম্যাগনেসিয়াম ক্লোরোফিল অণু গঠনের জন্য দায়ী বা উপকারী। এখানে লাগবে সংকেতটা, কিভাবে মনে রাখবো, 55 72 5 4 আর 55 70 6 4। পার্থক্য কোথায় দেখছো, তুমি যদি পুরাটা না মনে রাখো তাও উত্তর করে আসতে পারবা। ক্লোরোফিল এর মধ্যে আছে 72 আর 5, তাই তো, এই যে H আর O 72 5, আর এখানে আছে 70 6, আর বাকিগুলো তো মোটামুটি আমরা পারবো, এখান থেকে কিন্তু কোশ্চেন আসছে, এটাই আসছিল, এখানে মাথায় রাখতে হবে 72 5, এটা একটু মাথায় রাখলেই চলবে, আর সবই সেম। আর ম্যাগনেসিয়াম তো লাগবেই, এটা তো পারবা, তাই না? এখানের পড়াশোনা এটুকুই। দেখো এরপরে কি আছে, ক্যারোটিন এড। ক্যারোটিনেট আমরা পড়ছি কিন্তু কেমন, কমলা। ফাইকোবিলিন্সটা পড়বো, দুই ভাগে আমরা ভাগ করি, ফাইকোবিলিন্সকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো ফাইকো এরিথ্রিন, কোনটা, না না এদের সংকেত লাগবে না, তুমি জাস্ট ক্লোরোফিল A আর Bটা একটু জানবা। আর একটা ফাইকোসায়ানিন, কালার খুবই ইম্পর্টেন্ট, এরাই হলো ফাইকোবিলিন্স। তো মাথায় রাখবা এরিথ্রিন মানে বুঝতেই পারছো, এরিথ্রো কথাটা মানে কি, আরবিসির সাথে জড়িত, তাই তো, এখানে কি হবে, রেড। আর একটা জিনিস রোডো, রোডো বললে ওটা কি পাবা, রেড পাবা, তাই তো, লাল। আর ফাইকোসায়ানিন, এটা একটা মেডিকেল টার্ম, খুবই ইম্পর্টেন্ট, যে প্রীতিলতা সায়ানাইড খেয়ে মারা যায়, কি হয়, সারা দেহ নীল হয়ে যায়, বুঝছো? এই সায়ানো কথাটা পাইলেই কি পাবা, নীল কথাটা পাবা, এটা আসলেই হয়। এই নীল হওয়ার কারণে অনেক জড়িত আছে তোমার ডিঅক্সিজেনেটেড ব্লাড, অক্সিজেনের পরিবর্তে কার্বন ডাইঅক্সাইডের সাথে হিমোগ্লোবিনটা যদি বাইন্ড করে, তখন বেশিরভাগ ক্ষেত্রে এই দেহটা নীল হয়ে যায়, বুঝতে পারছো? তাহলে ফাইকোসায়ানিন কিভাবে মনে রাখবা, নীল, ফাইকোসায়ানিল। আর তাও যদি না মনে থাকে ফাইকোসায়ানিল দিয়ে পড়ে ফেলো। সাপে কামড়ালে না, সাপে কামড়ালে, হ্যাঁ সাংবাদিকদের কথা বাদ দাও, ভুয়া ভুয়া সাংবাদিক, সাপে কামড়ালে, ও নাটক ছবির কথা বাদ দাও, নাটক ছবিতে কত কিছু হয়, ওখানে যে কিভাবে কি মারধর দিচ্ছে তাও বেঁচে থাকতেছে, এটাই তো অনেক। আচ্ছা, শোষণ বর্ণালী, এখান থেকে আমরা যে জিনিসটা পড়বো, এই যে সূর্যালোক, যে আলোটা দিচ্ছে তার মধ্যে কত পার্সেন্ট আমাদের ক্লোরোপ্লাস্ট শোষণ করতেছে, এর মধ্যে 83% ক্লোরোপ্লাস্ট নিবে, আর ক্লোরোফিল নিবে কত পার্সেন্ট, 0.5 to 3.5%। জাস্ট দুইটা লাইন, কি কি বললাম, সূর্যালোক যে পরিমাণ আলো দেয় এর মধ্যে আমাদের নিবে 83% নিবে কে, ক্লোরোপ্লাস্ট নিবে, আর 0.5 to 3.5% নিবে ক্লোরোফিল। এটা বুঝতে পারছি আমরা? আচ্ছা, এরপর দেখো এখান থেকে আর কি লাগতে পারে, এটা কিন্তু আমরা আগেই পড়াই ফেলছি, তাই না? লাল আলো, একক আলো বললে লাল আলো, আর একক আলো যদি না বলে তাহলে থাকবে বেনি কলা, এই যে বেনিয়া সহ কলা, আ সহ সব বাদ, বাদ দিয়ে প্রথম আর শেষ, বেনি কলা। ফটোসিস্টেম, ফটোসিস্টেম দুইটা আছে, এর মধ্যে কি আছে, একটা হলো ফটোসিস্টেম 1 আছে, আর একটা ফটোসিস্টেম 2। কে আগে আসছিল বলো তো, ফটোসিস্টেম 1 আগে আসছিল, 1 আগে না, তার মানে কে আগে তৈরি হয়েছিল, ফটোসিস্টেম 1। আর কি মনে রাখবো, ফটোসিস্টেম 1 তাইলে কাদের ঘটে, অনলি এক কাদের ঘটে, আদি ব্যাকটেরিয়া, আদি যারা আদি ব্যাকটেরিয়া তাদের ক্ষেত্রে ফটোসিস্টেম মেইনটা হলো আদি ব্যাকটেরিয়া। এখন বাকিদের ক্ষেত্রে কি ঘটতে পারে, পারে,
উচ্চ শ্রেণীর উদ্ভিদ, ওদের ক্ষেত্রে যদি তোমার এনএডিপি এর জারণ বা বিজারণটা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের ফটোসিস্টেম 1 ঘটে। একটু জেনে রাখো, দরকার নেই এখানে। তরঙ্গ দৈর্ঘ্যটা কত বলবো? একটা হলো 700 ন্যানোমিটার, আরেকটা কত হবে? 680 ন্যানোমিটার। এখান থেকে আর কিছু এখানে লাগতেছে না। ফটোসিস্টেমের 3টা পার্ট এমনি জেনে রাখো। কি করবে? প্রথমে আলোটা শোষণ করবে, তারপর বিক্রিয়া করবে, বিক্রিয়া করার পরে ও যে জৈব মুদ্রাটা পাবে সেটাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ইটিসি এর মাধ্যমে কি ভাঙবে না, বায়োলজিক্যাল কয়েনে তৈরি করবে। আচ্ছা, এই 3টা পার্ট। তাহলে প্রথমে শোষণ করলো আলোটা, বিক্রিয়া কেন্দ্রে নিয়ে যাবে, বিক্রিয়া করবে, সর্বশেষ যা পাবে সেটা থেকে টাকা নিবে, তাই তো? আলটিমেটলি আমার দরকার কি? টাকা দরকার, শক্তি দরকার। এই 3টা পার্ট। হ্যাঁ, এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপর একটু দেখে রাখতে হবে। একটা হলো আমাদের ফটোসিস্টেম 1 আর একটা 2। সবার আগে কোনটা ঘটে বললাম? সবার আগে ঘটে 1 ঘটে। এই ফটোসিস্টেম 1 হওয়ার পরেই ঘটবে কি? ভেতরে প্রবেশ করে ঘটবে ফটোসিস্টেম 2। তার মানে এটা ভেতরে প্রবেশ করে ঘটতেছে, তাহলে এটা কি থাইলাকয়েডের বাইরে? এটা বুঝতে পারছো? ফটোসিস্টেম 1 তাহলে কোথায় ঘটলো? থাইলাকয়েডের বাইরে। আর ফটোসিস্টেম 2 থাইলাকয়েডের ভেতরে। 1 থেকে আমি আগেই বলে ফেলছি তরঙ্গ দৈর্ঘ্য, বলছি না? 700 ন্যানোমিটার। আর 2 থেকে তাহলে কি বলবো? 2 তে 680 ন্যানোমিটার। এটুকু তো পারবো। একটা হলো বাইরে, এটা কোথায় ঘটে? থাইলাকয়েডের বাইরে। আর এটা এরপরে জানা লাগবে 2টা জিনিস, কে কোনটা প্রদান করে। লাস্ট কি জানা লাগবে? আচ্ছা, ওই যে আমি বললাম 680 700, এটা দিয়ে তুমি কি বলতে পারো? ক্লোরোফিলে বেশি থাকে, যেটা 700 মানে কি? ওর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, ও বেশি পরিমাণে থাকে। এরপরে কি জানবো? তরঙ্গ দৈর্ঘ্য পড়ে ফেললাম। এখন কে কোনটা দিবে এটা একটু জানতে হবে। ফটোসিস্টেম 1 এনএডিপি বিজারণের জন্য এ হলো ইলেকট্রন প্রদান করে, আর এ মেনলি H+ প্রোটন প্রদান করে। এর কারণ আছে, আমি দেখাচ্ছি। তো এ যখন ইলেকট্রনটা প্রদান করবে, এর ইলেকট্রন ঘাটতি হবে না? ঘাটতিটাকে পূরণ করবে, ঘাটতি পূরণ করবে এই ফটোসিস্টেম 2 থেকে। ও বাইরে আছে, এ ভেতর থেকে ওকে সার্ভ করবে। বুঝছো কি বললাম? কোথা থেকে পূরণ করবে? এই যে ইলেকট্রনের ঘাটতিটা ফটোসিস্টেম 2। এ দেখো অলরেডি কিন্তু প্রোটন প্রদান করছে, ইলেকট্রন ওকে দিয়ে দিল। কেন দিয়ে দিচ্ছে জানো? কারণ এর মধ্যে একটা বিশেষ প্রক্রিয়া ঘটে। ইলেকট্রনটা আসলে কোথায় পাইলো? ও হলো এই ফটোলাইসিস ঘটে এখানে। এই পানিটা ভাঙে, পানি ভেঙে কি তৈরি করে? ও প্রোটন তৈরি করে, ইলেকট্রন তৈরি করে, আর অক্সিজেন। এই যে সূর্যালোকের উপস্থিতিতে পানির অণুর ভাঙন, এটাকে আমরা কি বলছি? ফটোলাইসিস বলছি। লাইসিস মানে ভাঙন, ফটোলাইসিস সূর্যালোকের উপস্থিতিতে ভাঙন, এই কারণে এটাকে আমরা কি বলবো? ফটোলাইসিস। বুঝতে পারছো? আমি আবারও যদি বলি, ফটোসিস্টেম 1টা বাইরে ঘটে, 1 বাইরে ঘটে ভিতরে প্রবেশ করে, তাহলে 2টা অবশ্যই কি থাইলাকয়েডের ভেতরে। 1 তরঙ্গ দৈর্ঘ্য কত? 700, 2 এর 680। এরপরে আমরা কি বললাম? 1 এর ক্ষেত্রে ও যদি 700 বলি, তাহলে আমরা বলতে পারি ক্লোরোফিল বেশি পরিমাণে থাকে, ও তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কারণ কি ওর ওখানে ক্লোরোফিলটা বেশি পরিমাণে আছে। তাহলে এখানে আমরা কি বলতে পারি? ক্লোরোফিল অবশ্যই কম পরিমাণে আছে। আর একটা জিনিস আমরা বলবো, এ কি দেয়? ফটোসিস্টেম 1 ইলেকট্রন দেয়, আর ফটোসিস্টেম 2 তাহলে কি দিবে? উল্টা, প্রোটন দিবে। তাহলে এখন দেখো ফটোসিস্টেম 2 প্রোটন দিয়ে দিচ্ছে, ওর ক্ষেত্রে তাহলে তো ইলেকট্রন নয়, কিছুই নাই। তাহলে সেক্ষেত্রে এর যে ইলেকট্রন ঘাটতিটা হবে, তার জন্য কি করা লাগবে? ও ফটোলাইসিস করবে। ওর যে ইলেকট্রন ঘাটতিটা আছে, এটা পূরণ করার জন্য ও পানিকে ভাঙবে। পানিকে ভাঙার পরে ওর নিজের ঘাটতিটা পূরণ করলো, তারপরে ইলেকট্রনটাও আছে, ওই ইলেকট্রনটা ওকে প্রদান করলো। বুঝতে পারছো? তাহলে কি বললাম? তাহলে এখন যদি বলে ফটোলাইসিস কোথায় ঘটে? অবশ্যই ফটোসিস্টেম 2তে ঘটবে। কেন? কারণ ও নিজে যেমন আছে, নিজে যেমন সার্ভ করতেছে, অন্যকেও সাহায্য করতেছে, 2টা কাজও একা করে। বুঝতে পারছো? এখানে কিন্তু আর কিছুই নাই। এরপরে দেখো, এই যে এরকম ছোট ছোট জিনিস লাগে, যে কি দেহে অক্সিজেনের অভাব হলে প্রথমে স্নায়ুকোষের মৃত্যু ঘটে, কারণ স্নায়ুকোষ এই অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। এরকম ছোট ছোট জিনিস। ফটোলাইসিস কাকে বলে যদি আসে, এমনিই পারবা। এটিপিকে আমরা কি বলি? বায়োলজিক্যাল কয়েন, জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বলি, তাই তো?
আর এটিপি এনএডি পিএইচ প্লাস এইচ প্লাস, এটাকে আমরা কি বলি? আত্তীকরণ শক্তি। কি বলি? আত্তীকরণ শক্তি। ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে আসার মতো খুব ইম্পর্টেন্ট পড়াই ফেলছি। ফটোসিস্টেম 1 কাদের ক্ষেত্রে ঘটে? উন্নত না অনুন্নত? ফটোসিস্টেম 1 আদি ব্যাকটেরিয়া, অনুন্নত বলছিলাম না? আর ফটোসিস্টেম 1 আর কাদের ঘটতে পারে? উন্নত শ্রেণীর উদ্ভিদে, তবে যখন শক্তি সরবরাহ বন্ধ হয়ে যায়। বুঝতে পারছো? আচ্ছা, এখানে দেখো কি কি লাগবে, খুব ইম্পর্টেন্ট মনে রাখবা। পুলি দিয়ে প্লাস্টোকুইননটা হলো লিপিড। এই যে প্লাস্টোকুইনন আর প্লাস্টোসায়ানিন, এটা ভুল যাবে, বারবার ভুল যাবে, এটা মাথায় রাখবা। কোনটা লিপিড কোনটা প্রোটিন, তো এটা মাথায় রাখবা কি দিয়ে? কুইনটা হলো লিপিড, কুলি দিয়ে মনে রাখবা প্লাস্টোকুইনন লিপিড, তাইলে প্লাস্টোসায়ানিন কি হবে? প্রোটিন। আর একটা জিনিস জানবা, ফিওফাইটিন। ফিওফাইটিনটা আমরা পড়ছিলাম ক্লোরোফিলের মধ্যে পড়ছিলাম না? ক্লোরোফিল, ফিওফাইটিন বাদামি টাদামি এই টাইপের, বা রঞ্জক, ক্রোম্যাটোফোর, তো ওইটা দিয়ে মাথায় রাখবা। এটা ক্লোরোফিলের মধ্যে পড়ছিলাম, এই কারণে এটা ক্লোরোফিল এ অণু, রূপান্তরিত ক্লোরোফিল এ, কারণ এই ক্লোরোফিল এ থেকেই এই ফিওফাইটিনটা তৈরি হয়। বুঝছো? এটা কিন্তু ভুল যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আবারও বলতেছি, কুলি দিয়ে মনে রাখবা প্লাস্টোকুইনন লিপিড, তাহলে সায়ানিনটা প্রোটিন হবে। এরপরে আমি কি বললাম? ফিওফাইটিন, এটা কিসের মধ্যে পড়ছিলাম আমরা? ক্লোরোফিলের মধ্যে, তাহলে অবশ্যই এটা ক্লোরোফিল অণু। সাইটোক্রোম, সাইটোক্রোম দিয়ে আয়রন কথাটা মাথায় রাখতে হবে, এটা আসলে কোনো ট্রিক্স নাই। সাইটোক্রোমটা কি? এটা আয়রন, লৌহ, হিম গ্রুপ বিশিষ্ট প্রোটিন। একটা জিনিস মাথায় রাখবা, যেখানে হিম থাকবে ওই হিমটাই মেনলি ইলেকট্রন গ্রহণ করে, যেখানে হিম থাকবে হিমটাই ইলেকট্রন গ্রহণ করবে সব জায়গায়। তাহলে খেয়াল করো, সাইটোক্রোম, সাইটোক্রোম মানে হিম বললাম, দেখো এখানে হিম, লৌহ পার্টটাই ইলেকট্রন আদান প্রদান বা গ্রহণ করবে। ঠিক সেমভাবে ফেরিডক্সিন, দেখো এই ফেরিডক্সিনের মধ্যে ফেরাস কথাটা কিন্তু আছেই, তাহলে দেখো ইলেকট্রন গ্রহণ করে কে? এই যে লৌহ। বুঝতে পারছো? তাহলে এখানে কিন্তু সবগুলোই পারবা। আমি আবারও বলে দেই, 3টা জিনিস জাস্ট তোমার একটু মাথায় রাখতে হবে। কুলি বললাম, কুইননটা হলো লিপিড, তারপরে কি বলছি? সায়ানিন, তাইলে উল্টাটা হবে, প্রোটিন হবে। আর আমরা তো ক্লোরোফিল এর মধ্যে পড়ছি ফিওফাইটিন, তাহলে ওটা এমনিই পারবা। এরপরে এক্সট্রা মনে রাখতে বললাম কোনটা? সাইটোক্রোমটা একটু মনে রাখতে বলছি। সাইটোক্রোমটা কি? আয়রন, হিম গ্রুপ থাকবে, হিম গ্রুপটা হলো ইলেকট্রন আদান প্রদান করবে। আচ্ছা, সায়ানিনের ইলেকট্রন আদান প্রদান গ্রুপটা কি? কপার। তাহলে 2টা জিনিস একটু মাথায় রাখতে হবে, আর সবই পারবা। দেখো কার্বন ডাইঅক্সাইড কি পরিমাণে থাকে বলো তো? কি পরিমাণে থাকে কার্বন ডাইঅক্সাইড? 0 সামথিং, ঠিকই আছে, 0.003 বা 4। এখন মেনলি 4টাই বেশি দেয়, 4%, তাই না? বা 3.5ও লেখা আছে, 3.5 বা 4। সালোক সংশ্লেষণ 2 ভাগে আমরা ভাগ করি। আমরা যদি একটু ভাগ করি, কি কি আছে? একটা হলো জিরো, ও আচ্ছা, 0.0 দিছে, আচ্ছা আচ্ছা, 0.04। তাহলে দেখো আলোক নির্ভর, আরেকটা কি? আরেকটা হলো আলোক নিরপেক্ষ। মোটামুটি আমরা 2-1টা লাইন পড়ে ফেলছি। আলোক নির্ভর মানে কি? যেখানে আলো মাস্ট লাগবে। আমি সালোক সংশ্লেষণ বলতে এই আলোক নির্ভর পর্যায়টাই বুঝি। বুঝছো? সালোক সংশ্লেষণ বলতেই বোঝায় আলোক নির্ভর অধ্যায়, কারণ আলোক নিরপেক্ষ অধ্যায়টা একটু জটিল। তাহলে দেখো আলোক নির্ভর অধ্যায় কোথায় ঘটবে? সাধারণ বলো, কোথায় ঘটতে পারে? কোথায় ঘটবে? ক্লোরোপ্লাস্ট। কোথায় ঘটবে? স্টোমাটার তো বললাম, স্টোমাটার মধ্যে আবার ভাগ আছে না, থাইলাকয়েড। এটা ঘটবে কোথায়? আর এই থাইলাকয়েড কি কেমন? থলের মতো যে অংশ, এই থাইলাকয়েড যখন একত্রে গুচ্ছাকারে থাকে তখন কি বলি? আচ্ছা, নিরপেক্ষ, নিরপেক্ষ কোথায় ঘটবে? স্ট্রোমাতে, মাথায় রাখতে হবে। এখানে অনেক সময় আসে স্টোমাটা, বুঝছো? তাহলে দেখো
আলোক নির্ভর অধ্যায়, যেটা আলো দরকার, বাইরে আলো দরকার না, আলোটা ডিরেক্ট কি এখানেই তো পড়ে, আলোটা ডিরেক্ট কোথায় পড়ে, স্টোমাটায় পড়ে। এই কারণে আলোক নির্ভর অধ্যায় ঘটে স্টোমাটা বা থাইলাকয়েডে। আর থাইলাকয়েডের যে গুচ্ছ সেটাকে আমরা কি বলছি, গ্রানাম। ওই যে গুচ্ছের ওইখানেই থাকে তোমার স্ট্রোমা, এই স্ট্রোমাতে কি ঘটে, এটা আলোক নিরপেক্ষ, কারণ এটা ভেতরের পার্ট, এখানে আলোটা প্রবেশ করতে পারে না, বুঝছো। এরপরে এখানে আর কি কি লাগে বলো তো, কি তৈরি হবে তাইলে, আলোক নির্ভর অধ্যায়, ফটোসিনথেসিস, আলোক নির্ভর অধ্যায়, তাহলে কি ঘটবে এখানে, কি তৈরি হবে, শক্তি তৈরি হবে। আলোক নির্ভর অধ্যায় কি তৈরি হয়, শক্তি। শক্তিকে কি বলছি তাহলে, এটিপি আর এগুলো তৈরি হচ্ছে, তাই তো। আচ্ছা, তাহলে আলোক নিরপেক্ষ অধ্যায় কি ঘটে, কি তৈরি হয়, কার্বোহাইড্রেট তৈরি হয়। কি তৈরি হয়, নিরপেক্ষ অধ্যায়ে কার্বোহাইড্রেট তৈরি হয়। এই নিরপেক্ষ অধ্যায়ের নাম আছে। কার্বোহাইড্রেট তৈরির প্রক্রিয়াটা কি বলে জানো, এখানে কার্বন বিজারণ। নিরপেক্ষ অধ্যায়ের নাম কি, কার্বন বিজারণ পদ্ধতি। আবার বলি, আলোক নির্ভর অধ্যায়, আলোক নিরপেক্ষ অধ্যায়। আলোক নির্ভর কেন বলছি, আলোর উপর নির্ভরশীল, তাই তো। আলোক নির্ভর তাহলে কোথায় ঘটবে, থাইলাকয়েডে বা স্টোমাটায়। আর আলোক নিরপেক্ষ কোথায় ঘটবে, স্ট্রোমা। তাহলে স্ট্রোমা দুইটা কিন্তু আলাদা। এটুকুই মাথায় রাখতে পারো যে স্ট্রোমা সব থেকে ভেতরের পার্ট, ভেতরের পার্ট হয় কি হবে, ওখানে আলো প্রবেশ করতে পারবে না, এই কারণে নিরপেক্ষ। এরপরে কি বললাম, কি তৈরি হবে, আলোক নির্ভর অধ্যায় শক্তি তৈরি হবে, আর নিরপেক্ষতে কার্বোহাইড্রেট তৈরি হবে। মোটামুটি এইটুকু জানলেই হচ্ছে এখানে। এরপরে দেখো, এখান থেকে চক্রীয় অচক্রীয় এখান থেকে লাগবে না, এটা একটু দেখতে হবে। চক্রীয় আর অচক্রীয় কেন বলছি, এটা অনেকটা তোমার প্রত্যাবর্তী প্রক্রিয়া পড়ছে না ফিজিক্সে, ওই রকমই। প্রত্যাবর্তী মানে কি বোঝায়, আগের জায়গায় ফিরে আসবে, ঠিক সেম ভাবে চক্রীয় মানে ফটোসিস্টেম 1, এখান থেকে ইলেকট্রন আবার ঘুরে ও ফটোসিস্টেম 1-এ ফিরে আসবে। এই কারণে আমরা এটাকে কি বলছি, চক্রীয় ফটোফসফোরাইলেশন। আর ফটোসিস্টেম 1 থেকে মনে করো ইলেকট্রনটা কোথায় গেল, ফটোসিস্টেম 2-তে গেল, এটাকে আমরা কি বলছি, অচক্রীয় ফটোফসফোরাইলেশন। ও আর ব্যাক করবে না। তাহলে এখন দেখো, চক্রীয়তে কারা অংশগ্রহণ করে, অনলি ফটোসিস্টেম 1 অংশগ্রহণ করে। আর অচক্রীয়তে ফটোসিস্টেম 1 আর 2 উভয় অংশগ্রহণ করবে। তাহলে দুইটা জিনিস আমরা পড়ে ফেললাম। এরপরে চক্রীয়তে, অচক্রীয়ের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখছি, কিন্তু অচক্রীয়তে ফটোসিস্টেম 1 থেকে 2-এ গেছে। ফটোসিস্টেম 2-এ আমরা একটা জিনিস পাইছিলাম না, স্পেশাল জিনিস কি, ও যখন অন্যকে দিয়ে দিবে, ওর নিজে ইলেকট্রন প্রদান করবে, প্রোটন প্রদান করবে, তাহলে ওর নিজে তো থাকা লাগবে, থাকার জন্য ও কি করবে, পানিকে ভাঙবে। তার মানে এখানে কি বলছে, এটাকে ফটোলাইসিস। তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে পারে যে অচক্রীয়তে ফটোলাইসিস হয়, কিন্তু এখানে চক্রীয়তে ফটোলাইসিস হয় না। ওই ফটোলাইসিসটাকেই ভেঙে তুমি আবার লিখতে পারো, অচক্রীয়তে কি হয়, এই যে প্রোটন, ইলেকট্রন, অক্সিজেন এগুলো তৈরি হয়, তারপরে চক্রীয়তে হয় না, তাই তো। একটা জিনিস দিয়েই কিন্তু মোটামুটি সব ব্যাখ্যা করা যায়। এখানে এটুকুই আছে। তাহলে দেখো, পানির প্রয়োজন পড়বে চক্রীয়তে, পড়বে না তো, কারণ কি, ও তো অন্যের থেকে নিচ্ছে, ওর তো নিজের কিছু লাগতেছে না, তাই তো। আচ্ছা, এখান থেকে আর কিছু লাগবে না, ওই সেম জিনিস আবার ব্যাখ্যা করছে। পানি ভাঙন হয়, পানি ভাঙন হয় না, অক্সিজেন উৎপন্ন হয়, অক্সিজেন উৎপন্ন হয় না, যা যা বললাম একটা ব্যাখ্যা দিয়েই মোটামুটি 3টা পয়েন্ট। এটিপি তৈরি না, এখানে লাগতেছে না। এবার দেখো নিরপেক্ষ অধ্যায়, যেটা আমরা কি বলছিলাম, কার্বন বিজারণ পদ্ধতি। নিরপেক্ষ অধ্যায় খুব ইম্পর্টেন্ট, এটা একটু দেখো। নিরপেক্ষ অধ্যায়ের মধ্যে আমরা অল্প কয়েকটা জিনিস পড়বো আগে। প্রথমে কি কি আছে নিরপেক্ষ অধ্যায়ের মধ্যে, C3 C4 আর একটা হ্যাসেস লাগ, কোনটা, ক্যাম ক্রেসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম। এটা কাদের ঘটে, এটা সবার আগে পড়বো, দরকার নাই, ওটা থাক, ওর পড়াশোনা কম অনেক। C3 আর C4 নিয়ে পড়াশোনা। প্রথমে কেন C3 বললাম,
প্রথম স্থায়ী পদার্থ কি 3 কার্বন বিশিষ্ট। C3 বলার কারণ কি আগে আমরা অল্প কয়েকটা জিনিস দেখে নেই। প্রথম স্থায়ী পদার্থ কি হবে 3 কার্বন বিশিষ্ট হবে। তো মনে রাখবা, এটা যদি না মনে থাকে এই 3 দিয়েই আছে 3PGA, তাই তো? এটা এমনিই মনে থাকবে কারণ 3 কার্বন বিশিষ্ট, 3 দিয়েই শুরু, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, মনে থাকবে না? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। C4 যদি বলি তো এখানেও অ্যাসিড থাকবে, কি অ্যাসিড? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটা কয় কার্বন হবে? C4, তার মানে অবশ্যই 4 কার্বন বিশিষ্ট হবে। এরপরে প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা, প্রথম কে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে? C3 চক্র। C3 চক্র যদি হয় তাহলে কে গ্রহণ করবে? RuBP, রুবিস্কো বিসফসফেট বা রুবিস্কো 1,5 বিসফসফেট, দুইটাই হইতে পারে। কি বললাম? প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা রুবিস্কো বিসফসফেট বা রুবিস্কো 1,5 বিসফসফেট। C4 চক্রের ক্ষেত্রে কি হবে তাইলে? পেপ, ফসফোইনাল পাইরুভেট কার্বক্সিলেজ, ফসফোইনাল পাইরুভেট কার্বক্সিলেজ। পারবো না? মোটামুটি এটাই আমাদের বেসিক পার্থক্য, সব থেকে বেশি কঠিন আসে। C4 চক্রের একটা নাম আছে, বলতে পারবা কেউ? হ্যাচোস্লাক। আচ্ছা, হ্যাচ। আর এটা তো লাগবে না, তোমরা যেটা গোল্লাই ফেলো ওইটাই লাগবে। কি চক্র বলতে পারবা কেউ? এনিয়ন? পারবে না? কি বলবো? ডাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। এর নাম কি? ডাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র মাস্ট, কারণ ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র আছে তোমার বইতে। ওটা কাকে বলবো? আচ্ছা, কি বলবো? ডাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বা সাইকেল। তাহলে কথা আসতে পারে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র আছে তোমার বইতে, কোথায় আছে বলো তো? ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র পারবা না কেউ? ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, ক্রেবস চক্র, খুবই ইম্পর্টেন্ট। ক্রেবস চক্র কিসের মধ্যে ছিল? শ্বসনের মধ্যে, তাই তো? তৃতীয় ধাপ, এটা কিন্তু লাগবে। ডাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র কাকে বলছি? C4 কে বলছি, 4,2, তাই তো? 4,2। আর এদিকে ক্রেবস চক্রকে আমরা কি বলছি? ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। পারবো না? C3 C4 এর মধ্যে পার্থক্য খুবই ইম্পর্টেন্ট। C3 C4 এর মধ্যে আমরা একটু পার্থক্যগুলো আগে দেখে নিই। প্রথমে আমরা কি বলতে পারি? প্রথমে যদি আমি শুরু করি, হ্যাঁ, ইম্পর্টেন্ট জিনিস শুরু করি, ট্রান্স অ্যানাটমি। লাস্টের দিকে ছিল কিন্তু এটাই সব থেকে ইম্পর্টেন্ট। ট্রান্স অ্যানাটমিটা আসলে কি জানো? এই যে ভাস্কুলার বান্ডেল, এই যে ভাস্কুলার বান্ডেলকে ঘিরে মেসিবল কোষের যে স্তর, এটাকে আমরা কি বলি? ট্রান্স অ্যানাটমি। চিত্র অত ভালো হয়নি, যা হয়েছে হয়েছে। ভাস্কুলার বান্ডেলকে ঘিরে মেসিবল কোষের যে স্তর, এটা একটা উন্নত বৈশিষ্ট্য। তাহলে কার থাকবে বলো তো? উন্নত বৈশিষ্ট্য ট্রান্স অ্যানাটমি। আরে বুঝে নাও ভাই, আমার হাতের লেখা প্রচন্ড খারাপ। কি বললাম? ট্রান্স অ্যানাটমি। তাহলে কার থাকবে? এটা একটা উন্নত বৈশিষ্ট্য। কার থাকবে? C3 উন্নত নাকি C4 উন্নত? হেট, হতাশ আমি। উন্নত কে? C4, সব থেকে উন্নত হলো C4। তাহলে ট্রান্স অ্যানাটমি কার থাকবে? C4 এর থাকবে উন্নত বৈশিষ্ট্য। এরপরে আমি বলি ট্রান্স অ্যানাটমিটা কি কি বললাম? ভাস্কুলার বান্ডেলকে ঘিরে
মেসোফিল কোষের যে স্তর। আচ্ছা, এরপরে কাজটা কি বলো তো? কাজটা যদি একটু বলতে পারো তাহলে এমনি মনে থাকবে। ক্রায়ন অ্যানাটমি এটা হলো উচ্চ তাপমাত্রা খাপ খাইয়ে নেওয়ার যে ক্ষমতা। এই আজান দিল নাকি? আচ্ছা, আসলে নেয়ার কি বললাম? আচ্ছা, উচ্চ তাপমাত্রা খাপ খাইয়ে নেওয়ার যে ক্ষমতা, এটাকে বলছি আমরা ক্রায়ন অ্যানাটমি। এবার বলো তো তাহলে কোন উদ্ভিদে থাকতে পারে ক্রায়ন অ্যানাটমি? আমরা কতদিন পড়ছি উচ্চ তাপমাত্রা মানে কি? খরা সহিষ্ণু না? কি ছিল খরা সহিষ্ণু? খরা সহিষ্ণু পিনাট ছিল, রোগ প্রতিরোধী ছিল মনে হয় পিনাট। ভুট্টা ছিল, তাই না? লবণ সহিষ্ণু, তাহলে কি পারবা না? ভুট্টো। তাহলে কি বললাম? উচ্চ তাপমাত্রা খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা কার আছে? ভুট্টা। এই কারণে আমরা বলছি খরা সহিষ্ণু ফসল কে ছিল? ভুট্টা ছিল। তাহলে ভুট্টা একটা কোন ধরনের উদ্ভিদ? C4 উদ্ভিদ। মাস্ট মাথায় রাখতে হবে, এটা কিন্তু আসছে। ক্রায়ন অ্যানাটমি তাহলে কার থাকবে? C4 এর থাকবে। কি বললাম? উচ্চ তাপমাত্রা খাপ খাইয়ে নেওয়ার জন্য পাতার যে বিশেষ গঠন, তাই তো? এরপরে দেখো তাপমাত্রা যখন বললাম, তাহলে আরেকটা জিনিস বলে ফেলি। তাহলে তাপমাত্রা কে সহ্য করতে পারবে না? পারবে না কে? বেশি তাপমাত্রা C3 সহ্য করতে পারবে না। C3 মাত্র 10 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে বাঁচে এদের ক্ষেত্রে। মানে বলা যায় যে অপেক্ষাকৃত শীত প্রধান অঞ্চলে এদের দেখা যায়। কোথায় দেখা যায়? শীত প্রধান অঞ্চলে। আর C4 সেখানে সহ্য করতে পারে কত? দেখো C4 30 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে কি এরা অপেক্ষাকৃত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে, তাই তো? গ্রীষ্ম প্রধান দেশে এদের বেশি পাওয়া যাবে, এটা মনে থাকবে। মোটামুটি এগুলো বেসিক। এরপরে আর কি কি থাকতে পারে দেখো। C3 C4 এর মধ্যে আরো পার্থক্য আছে। আরো একটা ইম্পর্টেন্ট পার্থক্য, টেম্পারেচার যখন বললাম, এরপরে বলা লাগবে এই C3 সব খারাপ, এর বাঁচতে গেলে এর অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড দরকার। কি বলতে যাচ্ছে? আচ্ছা, কত পার্সেন্ট আছে বলো তো C3? 85% থাকে C3 উদ্ভিদ। এটা আমরা কি বললাম? এর বাঁচতে গেলে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড দরকার। 50 থেকে 150 ppm কার্বন ডাই অক্সাইড ঘনত্বে বাঁচবে বা টিকে থাকতে পারে, বুঝছো? টেম্পারেচার যেমন কম লাগবে, বেশি টেম্পারেচার বাঁচবে না, আবার কার্বন ডাই অক্সাইড আবার বেশি খাবে, এ সেক্ষেত্রে কম, 0.1 থেকে 10% বা এত ppm কার্বন ডাই অক্সাইড ঘনত্বে এরা ভালো বাঁচতে পারে। মানে অল্প কার্বন ডাই অক্সাইড হলেও এদের চলবে। ঠিক সেম ভাবে এরা আবার বেশি অক্সিজেন সহ্য করতে পারে না, অক্সিজেন ঘনত্ব আবার কম হওয়া লাগবে। সব খারাপ বৈশিষ্ট্য। বেশি হইলে কি এরা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। এদের ক্ষেত্রে অক্সিজেন ঘনত্ব বেশি হইলেও চলবে। এইগুলো হলো বেসিক। প্রথম কার্বন ডাই অক্সাইড গ্রহীতা, এটা সাথে লিখে নিলাম, এটা তো পড়াইছে আগেই। আর প্রথম উৎপন্ন পদার্থ, মোটামুটি এইগুলোই মোটামুটি সব থেকে ইম্পর্টেন্ট। যদি C3 C4 এর পার্থক্যও বলে, এইটুকু লিখলেই এনাফ, বুঝছো? কত? উৎপন্ন পদার্থ কি বললাম? উৎপন্ন পদার্থ না বললে চলবে, উৎপন্ন পদার্থ লাগবে না, সরি। দুইজনের উৎপন্ন পদার্থ তো সেম হবে। এরা কি না আলোক কি নিরপেক্ষ না? তার মানে উৎপন্ন পদার্থ কি হবে? দুইজনেরই কার্বোহাইড্রেট হবে, দুইজনেরই কার্বোহাইড্রেট। এটা তো দরকার নাই, লাগবে প্রথম স্থায়ী পদার্থ লাগবে, উৎপন্ন পদার্থ দরকার নাই তোমাদের। এরপরে দেখো পার্থক্য কি কি বাদ দিলাম দেখি। আলোক নির্ভর, আলোক নিরপেক্ষ, আচ্ছা এখানে আছে পার্থক্য। তাহলে দেখো ক্যালভিন, হ্যাসেসলাক, এর মধ্যে আমরা বলে ফেলছি কি কি বলছি। প্রথম কার্বন ডাই অক্সাইড গ্রহীতা, ফটো রেসপিরেশনটা বলা হয়নি, এটা পরে বলবো। কার্বন ডাই অক্সাইড ফিক্সিং এনজাইম, এটা আমরা বলছি প্রথম কার্বন ডাই অক্সাইড গ্রহীতা। স্থায়ী পদার্থ বলছি, আচ্ছা দক্ষতা এটা দরকার নাই। ফটো ক্লোরোপ্লাস্টের ধরনটা একটু লাগবে। ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে আমরা বলছিলাম বান্ডল শীত, বান্ডল শীত কথাটা বলছিলাম না যে ক্রায়ন অ্যানাটমির ক্ষেত্রে বান্ডল শীত কোষ বা বান্ডেল কোষে কি মেসোফিলের যে স্তর দেখা যাবে, তাই তো? মানে বুঝতেই পারছে এটা কাদের ক্ষেত্রে বলছিলাম?
C4 এর ক্ষেত্রে বলছিলাম, তাহলে ওদের থাকবে টেম্পারেচার কিন্তু আমরা বলছিলাম কি বলছিলাম 10 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো। আর এদের ক্ষেত্রে কি বলছিলাম 30 থেকে 45, মানে এমন না যে 30 থেকে 45-এ বাঁচবে, মানে সর্বোচ্চ আপ টু 45 পর্যন্ত ওরা ভালোভাবে সার্ভাইভ করতে পারে, কিন্তু এরা সার্ভাইভ করতে পারবে না। কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কত বলছিলাম 50 থেকে 150 ppm, আর এদের ক্ষেত্রে বলছিলাম কত 0.1 থেকে 10 ppm, তাই তো। আমরা ভেতরে কিছু জিনিস বাদ দিয়েছি, এখন পড়াবো। এর আগে দেখি, আচ্ছা ভেতরের জিনিসই পড়াই। তাহলে দেখো এখানে যখন পড়ালাম আরেকটা জিনিস, C3 উদ্ভিদের ক্ষেত্রে কখনো এমন হলো যে ওই জায়গায় প্রচণ্ড তোমার টেম্পারেচার বেড়ে গেল, টেম্পারেচার 30 ডিগ্রির উপরে হয়ে গেল। আমরা তো বলেছি অপটিমাম কত বলছি, অপটিমাম বলছি 10 থেকে 25। কখনো যদি এমন হয় টেম্পারেচার 30 এর বেশি হয়ে গেল, কখনো যদি এমন হয়, আমরা কার্বন ডাইঅক্সাইডের একটা রেঞ্জ দিলাম কত 50 থেকে 150, এমন যদি হয় কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব কমে গেল, সাপোজ মনে করো 20 ppm নেমে আসলে, এটা সাপোজ, কিন্তু এটা বোঝানোর জন্য বললাম, কখনো কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব কমে গেল। এমন হলো যে অক্সিজেন ঘনত্ব বেড়ে গেল, তিনটা, মানে ওর ক্ষেত্রে কি ওর ফেভারে নাই, তাই তো, ওর উল্টা, ও যেটা চাচ্ছে না তার বিপরীতে হয়ে গেল এই কাজগুলো। তখন কি হবে, তখন একটা বিশেষ ব্যবস্থা হয়, এটার নাম হলো ফটো রেসপিরেশন। কি বলি, ফটো রেসপিরেশন। তাহলে ফটো রেসপিরেশনের সত্যটা কি, এই তিনটা জিনিস হওয়া লাগবে। এটাকে কি বলছে, তাহলে তুমি এটা সাধারণভাবে ভাবো, সাধারণভাবে ওর কি কি দরকার ছিল তার বিপরীতে ওর দরকার ছিল কি 10 থেকে 25, হলো 30। কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব দরকার ছিল কত 50 থেকে 150, হলো 20, কমে গেল। অক্সিজেন ঘনত্ব ওর দরকার কম দরকার ছিল, ও বেড়ে গেল। এই তিনটা হইলে ফটো রেসপিরেশন। ফটো মানে কি, আলো, উপস্থিতিতে রেসপিরেশন শ্বসন, আলোর উপস্থিতিতে যে শ্বসন ঘটে তাকে আমরা কি বলবো, ফটো রেসপিরেশন। আমরা জানি শ্বসনের জন্য কি আলো দরকার, আলোর কোনো ভূমিকা আছে, রাত্রে তো আলো নাই, তার মানে দিবারাত্রি 24 ঘন্টা ঘটবে, তার মানে এটা একটা ক্রিটিক্যাল ক্রাইসিস, তাই তো, এটা একটা ক্রিটিক্যাল ক্রাইসিস। কাদের ক্ষেত্রে ঘটবে, খুবই ইম্পর্টেন্ট, কাদের ক্ষেত্রে ঘটে, C3 উদ্ভিদের ক্ষেত্রে ঘটে। আচ্ছা আরেকটা জিনিস জানা লাগবে, কি তৈরি হয় এখানে, গ্লাইকোলেট তৈরি হয়। কি তৈরি হয়, 2 কার্বন বিশিষ্ট গ্লাইকোলেট। দুই কার্বন বিশিষ্ট গ্লাইকোলেট, পারবো এটা। তাহলে কি বললাম, তিনটা কন্ডিশন বললাম। টেম্পারেচার ও যেটা সহ্য করতে পারে তার থেকে যদি বেশি হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব ওর দরকার ছিল অনেক বেশি, কিন্তু যদি কখনো কমে যায়, আর একটা অক্সিজেন ঘনত্ব ওর কম দরকার, যদি বেড়ে যায়, মানে ও যেটা চাচ্ছে তার বাইরে যদি কখনো হয়, তখনও কি করবে, ফটো রেসপিরেশন, সালোক সংশ্লেষণ না হয়ে ফটো রেসপিরেশন, আলোক শ্বসনে চলে যাবে। এটাকে আসলে তাহলে প্রকৃত শ্বসন বলবো এটাকে, কখনোই না, কারণ এটা একটা ক্রিটিক্যাল ক্রাইসিসে হচ্ছে, তাই তো, চিপায় পড়ে। আচ্ছা কাদের ক্ষেত্রে ঘটে, শুধুমাত্র C3। C4 এর কি দরকার আছে, ও তো বলেই দিলাম, C4 এর ক্ষেত্রে ও সবই সহ্য করতে পারে, ওর এটা টেম্পারেচার কোনো বিষয় না। কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব ওর কম হইলেও কোনো সমস্যা নাই, এমন না, ওখানে কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব দিয়েছিলাম 0.1 থেকে 10 ppm, তার মানে এমন না যে এই ppm-এই ও কাজ করবে, ওটা বলছে সর্বনিম্ন। এবং অক্সিজেন ঘনত্ব ওর বাড়লেও সমস্যা নাই, কারণ ও কি উন্নত না, ক্র্যাঞ্চ অ্যানাটমি আছে। তাহলে এদের ক্ষেত্রে আমাদের ফটো রেসপিরেশন ঘটবে। এই ফটো রেসপিরেশন ফটোসিনথেসিসটা 25% কমায়, মাথায় রাখবা, এটা 25% কমাবে। কি কমাবে, ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষণকে। বুঝতে পারছো, এটা ক্লিয়ার। কি তৈরি হয় এখানে, 2 কার্বন বিশিষ্ট গ্লাইকোলেট তৈরি হয়। এখন বলতে পারে তাহলে ফটো রেসপিরেশনটা কোথায় ঘটে, কোন কোন অঙ্গাণু অংশগ্রহণ করে, এটা কিন্তু আসতে পারে, কোন কোন অঙ্গাণু অংশগ্রহণ করে। তাহলে তিনটা জিনিস এখানে আসবে, ফটো রেসপিরেশন। তাহলে একটা হলো আসবে ক্লোরোপ্লাস্ট, তো আসেই, তাই তো, এটা তো সিম্পলি আসবেই। শ্বসন আছে না, তাহলে মনে রাখবো মাইটোকন্ড্রিয়া এখানে আসবে, এখানে মাইটোকন্ড্রিয়াও আসবে।
আরেকটা আসবে পারঅক্সিজম। কি আসবে? ক্লোরোপ্লাস্ট, পারঅক্সিজম, মাইটোকন্ড্রিয়া, তিনটাই অংশগ্রহণ করে। বুঝতে পারছো? পড়াশোনা কিন্তু এখানে মোটামুটি ফটো রেসপিরেশন নিয়ে এগুলোই আছে, আশা করি এর বাইরে আর নেই। আমরা দেখি আর কি কি বাদ দিলাম। এবার আমরা সিকোয়েন্সে জাস্ট একবার চোখ বুলাবো। পড়াশোনা আমাদের শেষ বলা যায় অধিকাংশই। আলোক নির্ভর অধ্যায়, এটিপি NADPH+ তৈরি হয়, এটা আমরা বললাম, তাই তো? আলোক নির্ভর অধ্যায় মানে কি? আমরা যেটা সালোক সংশ্লেষণ নরমান যেটাকে বলি, এটাই হলো আলোক নির্ভর অধ্যায়। কোথায় ঘটে? থাইলাকয়েডে ঘটে, তাই তো? আচ্ছা, এরপরে দেখো, এরপরে কি আছে? হ্যাঁ, অচক্রীয় চক্রীয়, এটা আমরা মোটামুটি পড়লাম। ওই ব্যাখ্যা একবারেই হয়ে যাবে, কিন্তু ওইটা দিয়ে পড়লেই হয়ে যাবে। অচক্রীয় চক্রীয় যেমন ইম্পর্টেন্ট, 1 আর 2 এটাও কিন্তু পারবা। জাস্ট একটু মাথায় রাখবা, একটা বাইরে থেকে হচ্ছে, 2টা ভেতরে এসে হচ্ছে, এটুকু মাথায় রাখলেই চলবে। এরপরে কি বললাম? ক্যালভিন চক্র, C3 চক্র। C3 চক্র তুমি এক্সট্রা কি জিনিস? আচ্ছা, তার আগে বলি, আলোক নিরপেক্ষ অধ্যায় বললাম, কোথায় ঘটে? স্ট্রোমাটা নাকি এস্ট্রোমা? এস্ট্রোমা। এস্ট্রোমা ঘটে আলোক নিরপেক্ষ মানে ভেতরে, যেখানে আলোটা পৌঁছাতে পারবে না, তার মানে এস্ট্রোমাতে। আর আলোক নির্ভর তাইলে কোথায় বললাম? বাইরে যেটা আছে, যেখানে আলোটা প্রবেশ করে, এস্ট্রোমাটা। আচ্ছা, কি কি চক্র আছে দেখো? ক্যালভিন, হ্যাচোস্লাট, ক্যাম। ক্যালভিনের ক্ষেত্রে আমরা কি বললাম? ক্যালভিনের ক্ষেত্রে একটা এক্সট্রা জিনিস জানবা, সন্ধানী পদ্ধতি। আর হলো, আচ্ছা, প্রথম কোথায় দেখা যায়? ক্লোরেলা নামক এককোষী শৈবাল। আমরা পড়ছি না শৈবাল? শৈবালে কি ফটোসিনথেসিস তো হয়, তাই তো? ক্লোরেলাতে সর্বপ্রথম দেখতে পান, একটু জাস্ট জেনে রাখবা। এখানে যে জিনিসটা পড়ছি, প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা, কি বললাম? RUBP। আর কি বলছি? প্রথম উৎপন্ন স্থায়ী পদার্থ, কি বললাম? 3 কার্বন বিশিষ্ট। 3 পাবো, C3 3 পাবো, 3 দিয়ে শুরু হবে। তুমি যদি নাম মুখস্থ রাখতে পারো, এই 3 দেখেই বলতে পারবা। 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড কাদের ঘটে? সবাই মোটামুটি যারা আছে 85% উদ্ভিদেই C3 ঘটে। আচ্ছা, তাহলে দেখো, আমি ওইখানে একটা জিনিস বলছিলাম, এই যে 6 কার্বন বিশিষ্ট এই গ্লুকোজ তৈরি করতে চক্রটা 6 বার ঘুরবে, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এটা না পড়লেও চলবে। পার্থক্য পড়ছিলাম, পার্থক্য আবার পরে দেখাবো। এইখান থেকে কিছু কিছু কোশ্চেন আসে। কেমন কোশ্চেন আসে? সহজ, এই চক্র পড়াচ্ছে না, শেষ পড়ানো শেষ, বুঝছো? জাস্ট একটু দেখাই দেয়, অনেক সহজ। দেখো, এমনি পারবা, সবসময় মাথায় রাখবা। এই বলবে, এই যে এখানে দায়ী এনজাইমকে, সহজ কথা তুমি মাথায় রাখবা যে অবশ্যই এনজাইমের নাম, এই বিক্রিয়ক বা এই উৎপাদ, এই যে কোনো দুইটা একটা নামের সাথে মিল থাকবে, বুঝছো? এখানে বিক্রিয়ক বা উৎপাদ যে কোনো একটা নামের সাথে মিল থাকবে। দ্বিতীয় কথা তুমি মাথায় রাখবা কি? এই যে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড 1,3, ফসফেট যদি যোগ বা বিয়োগ হয়, আমি একটু লিখে দেই, ফসফেট যদি মানে যুক্ত হয় বা বাদ দেওয়া হয়, তাহলে ওখানে কাইনেস এনজাইমটা পাবা। কাইনেস এনজাইম, কি বললাম? ফসফেট যুক্ত হলে বা ফসফেট বাদ দেওয়া হলে কাইনেস এনজাইমটা পাবা, বুঝছো? তাহলে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, এখানে আসলে বাদ দিছে, কাইনেসটা শুধু হবে না, এই নামটা থাকবে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস। বললাম না যে অবশ্যই বিক্রিয়ক বা উৎপাদের নাম থেকে পাবা, তুমি নিজেই পারবা। আরেকটা লজিক কি দিলাম? ফসফেট যদি যোগ বা বিয়োগ করি তাহলে কাইনেস পাবো। তুমি দেখো 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 নাম্বার কার্বনে একটা ফসফেট আছে, 1,3 বিসফসফো, 3এও একটা ফসফেট, আর 1 নাম্বার কার্বনে আরেকটা ফসফেট যোগ করছে, এ কারণে বিস বা বাই বলছে, তাই তো? ফসফেট যদি যোগ করে তাহলে কি বললাম? কাইনেস। কাইনেসও আছে এবং সাথে আরেকটা থাকবে, কি বললাম? এই নামটা থাকবে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস, মানে উৎপাদের নাম অনুযায়ী হবে। কাইনেস, ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস, আসলে এটাই হবে নাম। এরকম কয়েকটা জিনিস লাগে, কোশ্চেন সলভ করলে বোঝা যাবে। দেখো, এখান থেকে আর কিছু লাগতেছে না, আলোক নির্ভর, আলোক নিরপেক্ষ দরকার নাই। C3 চক্রের বৈশিষ্ট্য একবারে আমরা যেটা পার্থক্য করে পড়লাম ওইটুকু, তুমি যদি ওইটুকু লিখতে পারো এটাই এনাফ, ওখানে আরো বেশি দেওয়া আছে এখানের থেকে। এখানে কয়েকটা জিনিস এরকম মুখস্থ করতে হবে, যেমন কি এই যে সারা দেহে ট্রান্সপোর্ট হয় কোনটি? সুক্রোজ। 2-1টা জিনিস, এগুলো তোমার এমনি মুখস্থ করতে হবে, বুঝছো? সব কিছু লিখে দেওয়া যায় না আসলে,
এই জিনিসটা আসলে পড়াতে গেলে অনেক বড় হবে, কিন্তু এটা তো তোমার দরকার নাই। তোমার লাগবে জাস্ট সুক্রোজটা সারা দেহে যায়। তারপরে কি লাগবে, এখানে লাগবে ফটো রেসপিরেশন, কিন্তু আমি একদম ডিটেলস পড়াইছি, এখানে যা আছে তার থেকে বেশি পড়াইছি বলা যায়। তো তুমি ওইটা একটু সিকোয়েন্সে মনে রাখতে পারলে তোমার এমনিই হয়ে যাবে। ফটো রেসপিরেশন, আমি আবারও বলছি, ফটো রেসপিরেশন মানে কি বললাম, ওর বিপরীতে, তাই তো? তার মানে ওর টেম্পারেচার কম সহ্য করে, কখনো যদি টেম্পারেচার ওর থেকে বেশি হয়ে যায়, ও কার্বন ডাইঅক্সাইড কি বেশি লাগে ওর সবসময়, কখনো যদি কার্বন ডাইঅক্সাইডটা কমে যায়, ও বেশি অক্সিজেন সহ্য করতে পারে না, কখনো যদি এটার বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ফটো রেসপিরেশন ঘটবে। ফটো রেসপিরেশন ফটোসিনথেসিসটাকে কমাই দিবে। এটা আসলে দৈবাত প্রক্রিয়া সাধারণত হয় না, তাই তো? ক্রিটিক্যাল ক্রাইসিসে ছাড়া হয় না। কারা কারা অংশগ্রহণ করে, যেহেতু রেসপিরেশন আছে তার মানে মাইটোকন্ড্রিয়া চলে আসবে। ফটো রেসপিরেশন যেহেতু এটা শ্বসনের মধ্যে, তাহলে ক্লোরোপ্লাস্ট আসবে। এক্সট্রা মাথায় রাখতে হবে আমাদের পারঅক্সিজম। আচ্ছা, C4 চক্র কি বললাম, এর নাম ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র। C3-তে আমরা যেমন পাইছিলাম, প্রথম কোথায় পাওয়া গেছিল, ক্লোরেলা, আর C4 পাবো ইক্ষুতে, প্রথম পাওয়া যায়, বা প্রথম গবেষণা করে ইক্ষুতে বের করেন। এই জিনিসটা একটু জানবা। প্রথমে স্থায়ী পদার্থ সবই পড়ানো শেষ, এখান থেকে এই লাস্ট পড়া আমাদের, এটাই লাস্ট পড়া। এখানে কি লাগবে, যে NAD ম্যালিক এনজাইমের উদাহরণ। NAD ম্যালিক এনজাইম মনে রাখবা, যে এটা মনে রাখবা, নাদিম। নাদিম হলো মিকাচি, বা মিসকা বললেও চলে, যেভাবে মনে রাখতে পারো, মিসকা, মিকাচি, যা দিয়ে মনে রাখতে পারো। মিল্লাত, কাউন, চীনা, তাই তো? নাদিম বলার কারণ আছে, নাদিম বলার কারণ হলো NAD, এখানে দেখো NADP ম্যালিক এনজাইম আছে, দুইটা আলাদা। তো নাদিমের কোথাও কিন্তু পি নাই, এটা মাথায় রাখবা। আর ফসফোইনল কাইরুভেট, আমরা যেটা দেখলাম প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা, এটা কে ছিল, ফসফোইনল পাইরুভেট কার্বক্সিলেজ, তাই তো? আর এখানে যে এনজাইমটা আছে ওর নাম কার্বক্সিকাইনেস, জাস্ট কাইনেসটা অ্যাড আছে। তো এটা কি, গিনিকাস, মনে রাখবা। জাস্ট সব থেকে বড় যেটা সেটা হলো গিনিকাস, আর বাকি যা আছে সব NADP এর মধ্যে, ওটা দরকার নাই, ওটা এমনি মারতে পারবা। এগুলো আমরা পড়ালাম। সর্বশেষ যদি আমি বলি, ক্যামটা একটু দেখো, কিছুই না, ক্যাম মানে ক্র্যাসুলেসি। এরা কোথায় জন্মে, এক কথায় যদি বলি, এরা কাঁটাযুক্ত উদ্ভিদ। কাঁটাযুক্ত উদ্ভিদ মানে কারা, ক্যাকটাস যারা আছে, ফণিমনসা। আর কোথায় জন্মে তাইলে বেশি, কাঁটাযুক্ত উদ্ভিদ কোথায় জন্মে, এটা আমি আগেও বলছি, মরুতে জন্মে। এরা অধিকাংশ কোথায় জন্মে, মরুতে জন্মে। তাহলে এ পর্যন্ত রেখে দিলাম, এ পর্যন্ত থাকবে নাকি আর পড়াবো? ঠিক আছে, ওটা দেয় নাই, এটা কোনো কথা হলো? আচ্ছা আমি বলে দিব, মানে সলভ করে একটু। রেকর্ডিং না হচ্ছে, আচ্ছা বলো তাহলে। নিষ্ক্রিয় লবণ পরিশোষণ মতবাদ কি ছিল, ব্যাপক আড্ডা, তাই তো? তাহলে সক্রিয় শোষণ মতবাদ নিচের কোনটি? এখন যদি বলে তাহলে তুমি নিজেই দেখো, ব্যাপকের ব্যাপক, আড্ডা, এই যে আড্ডা, ঠিক আছে। দ্রুত গতিতে শোষিত হবে কে, যে হলো চিকন, তাই তো? চিকনা মানুষ, আমরা দ্রুত দৌড় মারবো, তাই তো? তাহলে কে হবে, পটাশিয়াম। মাটি থেকে গ্রহণ করে কোনটি, তাহলে কি বলবো, কে, কোথায় গেল? আচ্ছা এখানে কি আছে, CHO বাদে, তাই তো? আচ্ছা কোনটি দ্রুত শোষণ করে, এ কি হলো এগুলো সব উঠে গেছে, POTO কোথা থেকে আসে? আচ্ছা যাই হোক, নাইট্রেট হবে, তাই তো? কোন আয়ন সর্বাপেক্ষা দ্রুত গতিতে শোষিত হয় বলো তো? এখানেও মিস। আচ্ছা যাক, এটা আমি করছি তো, আসলে বুঝতে টুঝতে পারিনি, যা হয়েছে দেখো। কোন আয়নটি সর্বাপেক্ষা মন্থর গতিতে, এখানে 2+ দিছে, ভুল হয়েছে, 2- না, এটা আসলে এটাই ছিল, বুঝছো? ভার্সিটির করছে না, এটাই আসছিল, এটা হুবহু ছিল এটাই। এটা আসলে ওই অনুযায়ী উত্তর নাই, কিন্তু ওটা প্রিন্টিং মিস্টেক, বোঝাই যাচ্ছে। কারণ এই যারা প্রিন্ট করে এরা থাকে বলদ, বুঝছো? এরা কি আর অত পড়াশোনা করছে? এরা কি জানে 2+ আর 2- হলে কি হইতে পারে? কখনোই জানে না। আচ্ছা ওরকম হয়। আচ্ছা, উদ্ভিদে সবচেয়ে ধীর গতিতে শোষিত হয়
মাটি থেকে শোষণকৃত পুষ্টি উপাদান কয়টি তাইলে বলো? মাটি থেকে মোট কয়টা? 17টা না? এর মধ্যে বায়ু থেকে কয়টা? 3টা। তাহলে মাটি থেকে সহজ। স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য কয়টি মৌলিক উপাদান? শোষণ হার সব থেকে মন্থর। এক করছেন বারবার আসছে ভাই, দ্রুত শোষণ করে। এই স্কিপ স্কিপ। পত্র রন্ধ্র উন্মোচন ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে না। একটু দেখো তো এখানে কি কি ছিল, সবই পড়াইছি কিন্তু বলো। সারাদিন পড়ানোর পরে তোমরা এই প্রতিদান দিলে আমি চলে যাই। এ সুগার মানেই তো গ্লুকোজ, সুগার মানেই তো গ্লুকোজ। এখানে দেখো সবগুলোই ছিল। হ্যাঁ আমি বলে দিলাম সুগার কি মোনো আর ডাইস্যাকারাইড না? তা কি পড়বে এর মধ্যে? গ্লুকোজটা একটা কি মোনোস্যাকারাইড, হেক্সোজ মোনোস্যাকারাইড। এটা আসলে তোমাদের ছিল না, না থাকার ফল। অল্প বিদ্যা ভয়ঙ্করী। আচ্ছা, প্রশোধনের সব থেকে গুরুত্বপূর্ণ প্রভাবক কে হবে? আলো। পানির সঙ্গে কোন পদার্থটি নির্গত হয়ে রোগ প্রতিরোধে সাহায্য করে? প্রশোধনে কি কি বের হয়ে যায় বলো তো? থাকেই কি উদ্ভিদের? দুইটা জিনিসই থাকে, একটা পানি আর একটা লবণ থাকে। তাহলে বের হয়ে যাবে কি? লবণ, তাই তো? আচ্ছা, প্রশোধনের প্রধান অঙ্গ যদি বলি কোনটা হবে? পত্ররন্ধ্র না? কি বলছে? কোন আলোক বর্ণালীর উপস্থিতিতে পাতার রক্ষী কোষে পটাশিয়ামটা প্রবেশ করে? পড়েছে কিন্তু, মানে ওরা কোরিলেট করে দিছে। ওরা বলতে যাচ্ছে পত্ররন্ধ্র খোলার জন্য কারা কারা দায়ী? সব একসাথে ছিল। ব্লু লাইট ছিল, পটাশিয়াম আয়ন ছিল, H+টা বের হয়ে যাচ্ছিল, কার্বন ডাইঅক্সাইড কমে যাচ্ছিল, তাই তো? স্টার্চ থেকে সুগার, pH 5 থেকে 7, এই টাইপের জিনিস, রক্ষী কোষের স্ফীতি। আচ্ছা, অঙ্কুরোদ্গমের সময় বীজ কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে? পানি শোষণ প্রক্রিয়া মানে কি বলবো আমরা? ইমবাইবিশন, তাই তো? ইমবাইবিশনটা তোমাদের পড়ানো হয়নি রে, শিট। শুষ্ক পড়ানো হয়েছে না? না পড়ানো হয়নি? হ্যাঁ। আচ্ছা, কি কি থাকে বলো তো? ইমবাইবিশন, শুষ্ক বা আধা শুষ্ক পদার্থ পানি শোষণ করে নাই। সব থেকে ভালো উদাহরণ কি? কিসমিস, তাই তো? এটাই আমরা মোটামুটি বুঝি। কি কি আছে বলো তো ইমবাইবিশনের মধ্যে? মাথায় রাখবা যে কার্বোহাইড্রেট আর প্রোটিন থাকে, এটুকু অন্তত মাথায় রাখো। কার্বোহাইড্রেটের মধ্যে সেলুলোজ থাকতে পারে, প্রোটিন আছে, কিন্তু লিপিড কখনো থাকবে না। এটাই হলো ভুল হবে। বুঝতে পারছো কি বললাম? এটা একটু লিখে রাখো, লিখে না রাখলে ভুল হবে। এখানে কার্বোহাইড্রেট প্রোটিন দুইটাই আছে, শুধুমাত্র লিপিডটা নাই। কার্বোহাইড্রেটের মধ্যে সেলুলোজ আছে, স্টার্চ আছে, এগুলো তো জানোই, জিলাটিন আছে। আচ্ছা, এরপর দেখো প্রশোধনের হার নির্ণয় করা যন্ত্রের নাম কি? গ্যানোপটোমিটার। ও এগুলো তো দেখলাম। আচ্ছা, আধুনিক ধারণায় পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়া পটাশিয়াম কে দেন? এসকে মোমরা দিয়ে মাথায় রাখবা। কোন আলোতে পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত হয়? ব্লু লাইট। আর সালোক সংশ্লেষণ একক আলো যদি বলে? লাল। আর একক আলো যদি না বলে? বেনিকলা। আবহাওয়া মণ্ডলের কি ধরনের পরিবর্তনের কারণে প্রশোধনের হার বৃদ্ধি পায়? বলছিলাম দুইটা জিনিস বিপরীত সম্পর্ক। একটা কি আপেক্ষিক আর্দ্রতা, আর একটা বায়ুচাপ। বায়ুচাপ কি হবে, কমবে নাকি বাড়বে? বিপরীত সম্পর্ক না? তাহলে কি ওখানে বৃদ্ধি মানে কমবে। আচ্ছা, এই যে প্রশোধন প্রক্রিয়া কত সহজ করছেন। উদ্ভিদের পাতা থেকে পানি কি আকারে বায়ুমণ্ডলে বের হয়ে যায়? তরল আকারে নাকি বাষ্প? আচ্ছা, কোন জৈব প্রক্রিয়ায় উদ্ভিদ মাটি থেকে মূলে পানি শোষণ করে? পানি শোষণ করবে মাটি থেকে, হ্যাঁ মাটি থেকে মূলে। কোন প্রক্রিয়া? অন্তঃবিশ্রমণ বহিঃশ্রমণ পড়াইছে না? আচ্ছা, সালোক সংশ্লেষণের আলোক পর্যায় সংঘটিত হয়। আলোক পর্যায় বলছে কোনটা দিব? কোথায়? থাইলাকয়েড। আলোক পর্যায়ে কি উৎপন্ন হয়? আচ্ছা, C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ কি বলছিলাম? 3 থাকবে। 3 থাকলেই চলবে না। এখানে দেখো 3-ফসফোগ্লিসারালডিহাইড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। আমি একটা কথা বলছিলাম, C3C4 দুই জায়গায় আমরা কি পাবো? অ্যাসিড পাবো লাস্টে, তাই না? অ্যাসিড। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা, C3C4 দুই জায়গায় অ্যাসিড পাবো। প্রথম স্থায়ী পদার্থের নাম? এটা পারবো আশা করি।
পানির ফটোলাইসিস, এটাও বলা হয়নি তোমাদের। পানির ফটোলাইসিসের জন্য কি কি দরকার? দুইটা জিনিস লাগে। ফটোলাইসিস মানে কি বললাম? ম্যাঙ্গানিজ আর ক্লোরাইড আয়ন, তাই না? এটাও বলা হয়নি, মিস করলো। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে এখানে কোথায় আছে জানো? ম্যাঙ্গানিজ ক্লোরাইড, দুইটা জিনিস। ফটো, এই যে ও আচ্ছা, ফটো রেসপিরেশনে গেলাম কেন? ঠিক আছে, ওটা দুইটাই আছে মানে ফটোলাইসিসের জন্য ম্যাঙ্গানিজ ক্লোরাইড, এটা একটু জেনে রাখো। আচ্ছা, সালোক সংশ্লেষণের আলোক নির্ভর অধ্যায়ে তৈরি হয়, তো পারবা। এই দেখো কত সুন্দর করে সাজালাম। ক্যালভিন চক্রে কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা কি হবে? প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা দিলে ভালো হতো। কি থাকবে কোনটা? আর ইউ বিপি। পানির সালোক বিভাজনের জন্য কোনটি প্রয়োজন? পানির ওই যে সেম করছেন, ম্যাঙ্গানিজ আয়ন আর ক্লোরাইড। এই যে ডিরেক্ট হুবহু কোশ্চেনটাই আসছে। C4 উদ্ভিদের পাতার বান্ডল শীতকে ঘিরে কোন কোষের স্তর থাকে? মানে ডিরেক্ট তোমার কি দিছে, সংজ্ঞাটাই তুলে দিছে, তাই তো? বান্ডল শীতকে ঘিরে মেসোফিল কোষের স্তর, এটাকে আমরা কি বলি? আচ্ছা, কি লাভটা কি? উচ্চ তাপমাত্রা খাপ খাইয়ে নেওয়ার জন্য উদ্ভিদের বিশেষ গঠন। আচ্ছা, এই যে কথাটা বলছিলাম, কার্বন ডাইঅক্সাইডকে রাইবোলোজ 1,5-বিসফসফেটের সাথে যুক্তকারী এনজাইম, এনজাইমের নাম কি হবে? রাইবোলোজ 1,5-বিসফসফেটের সাথে যুক্তকারী এনজাইমের নাম কি হবে? সহজ জিনিস, আমি সবসময় বলছিলাম, হয় তোমার ই থেকে পাবা, বিক্রিয়ক থেকে, না হয় উৎপাদ থেকে পাবা। তাহলে কি দিব? আছে রাইবোলোজ 1,5-বিসফসফেট, তাহলে তুমি তো দেখেই বোঝা যাচ্ছে, তাই তো? আচ্ছা, এডিপি প্লাস পিআই, এটিপি কোন এনজাইম? সেম কথাই, উৎপাদ বিক্রিয়ক, যখন একটা থেকে হবে। কোনটা মারবো তাইলে? দেখো আছে কি কি, তোমার কিন্তু অপশানই নাই। বিক্রিয়কের মধ্যে এডিপি বলে কিছুই নাই, এখানে এটিপি আছে, এটিপিএস। এস মানে কি? এনজাইম, তাই তো? ফটোসিস্টেম 2 এর ঘাটতি ইলেকট্রন কোথা থেকে আসবে? ও কি করবে? পানি ভাঙবে না? পানির অণুর ফটোলাইসিস, পানি থেকে আসবে। ফটোসিনথেসিসের ফটোসিস্টেম 2 বিক্রিয়া কেন্দ্রের আচ্ছা, পাতায় ক্লোরোফিল অণু সৃষ্টির জন্য বলছিলাম, ক্লোরোফিলের সংকেতে কি ছিল? ম্যাগনেসিয়াম ছিল না? CHO 17। আচ্ছা, পারবা তাইলে। ফিওফাইটিন, এটা কি বললাম? ফিওফাইটিন কিসের মধ্যে ছিল? এটা ক্লোরোফিল এর মধ্যে ছিল, বললাম না? ক্লোরোফিল এ থেকে কি তৈরি হয় পরবর্তীতে? ফিওফাইটিন। আচ্ছা, ওটা হলো ক্লোরোফিল এ আছে না, একটাই তো আছে, তাই তো? তাহলে ওখানে বাদ। সরল যদি এ থাকতো তাহলে এই হতো, বুঝছো? সরল নাই তো। সালোক সংশ্লেষণের ফটোসিস্টেম 1 এর বিক্রিয়ায় পারবা। ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ কি থাকবে? এটুকু জানলেও পারবা যে অ্যাসিড থাকবে, তাই তো? অ্যাসিডের পরে কি? ক্যালভিন মানে কোনটা? C3, তাহলে কি 3, তাই তো? আচ্ছা, ক্যালভিন চক্রের কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা কে? আর ইউ বিপি। আচ্ছা, সালোক সংশ্লেষণের রঞ্জক পদার্থগুলো কোথায় থাকে বলো তো? রঞ্জক পদার্থগুলো কোথায় থাকে? এই যে আমরা দেখলাম, এই যে বিভিন্ন কালারফুল এজেন্ট, এগুলো কোথায় থাকে? স্ট্রোমা নাকি থাইলাকয়েড? থাইলাকয়েড নাকি স্ট্রোমা? একটু চিন্তা করো, কোথায় থাকে? কোথায় পাইছিলাম ওটা? ওটা ভেতরে পাইছিলাম নাকি বাইরে পাইছিলাম? কোথায়? ভেতরে থাকে না? ভেতরে থাকে না ক্লোরোফিল? তাহলে কোথায় হবে? আচ্ছা, স্ট্রোমা।